শুরু করতে চাই আজকে একটা ইমেইল দিয়ে প্রতিবারের মতন, এবং এই ইমেইলটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার। চলুন আমরা ইমেইলটা শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ফারিহা প্রভা, ঢাকা খিলগাঁও থেকে। আপনাকে জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আশা করি আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, সামনেই আমার রেজাল্ট, দোয়া করবেন। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, তাই মেইল পাঠালাম। আশা করি সবার ভালো লাগবে। ঘটনাটা শুরু হয় আমার মার থেকেই। আমার মা তখন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তেন। আমার মা এবং আমার নানারা সকলে গাজীপুরে থাকতেন। আমার মাকে তাই প্রায় বাসে করে জার্নি করে ক্লাস করতে হতো। আমার মার বিয়ের পরে আমার বাবা তাকে প্রায় বাসায় এগিয়ে দিয়ে আসত, কিন্তু একদিন কোনো কারণে আমার বাবা আমার মার সাথে গাজীপুরে যেতে পারলেন না। তাই আমার মা একাই তখন তার বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। আমার মা তখন গর্ভবতী ছিলেন। রাত অনেক বেশি হয়ে গিয়েছিল, তাই আমার মা প্রতিদিন যে রাস্তা দিয়ে বাড়িতে যান সেই রাস্তা দিয়ে না গিয়ে অন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে কি হয়েছিল তা আমার মা কিছু খেয়াল করেননি, কিন্তু সকালে আমার মাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এবং অজ্ঞান অবস্থা তাকে পান মসজিদের ইমাম সাহেব। পরে তাকে বাসায় দিয়ে আসেন। আমার মা, আমার নানু এবং নানা সবাই খুব চিন্তায় পড়ে যান। ঠিক কিছুদিন পরে জানতে পারেন আমার মার বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। এরপর থেকে আমার মা মানসিকভাবে অনেক আহত হয়ে পড়েন এবং পরপর 4টি বাচ্চা এইভাবে নষ্ট হয়ে যায়। 6 বছর পার হয়ে যায়। সকলে আমার পরিবারকে বলে আমার মা কখনো আর মা ডাক শুনতে পারবেন না, এবং ডক্টররাও তাই বলেন। কিন্তু এক মৌলানা সাহেব, যিনি সচরাচর জিন তাড়ানোর কাজ করতেন এবং ঝাড়ফুঁক করতেন, তিনি আমার মার চিকিৎসা করান এবং সবাই বলে আমার মার সেফটির জন্য নাকি মৌলানা সাহেব জিনদের দিয়ে পাহারায় রাখতেন। 2001 সালে আমার জন্ম হয় এবং আমি পুরো সুস্থ থাকি, কিন্তু আমার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, নিজে নিজে কথা বলেন, নিজেই নিজেকে আঘাত করেন বিভিন্নভাবে, নিজের চুল ধরে নিজে টানাটানি করেন। এছাড়াও অদ্ভুত অদ্ভুত কাজ করতেন। আমাদের এলাকার সবাই আমার মাকে পাগল বলে ডাকত এবং নানাভাবে সবাই আমার মাকে আঘাত করত এবং অনেক কিছু বলত। আমি তখন মাত্র কয়েক মাসের বাচ্চা। আমার মা, আমার খালা আমাকে বড় করেছে। আমার মার অবস্থা খারাপ হওয়ার কারণে আমার খালা এবং মামা আমাকে নিয়ে আলাদা থাকত। মার আদর থেকে বঞ্চিত থাকা সত্ত্বেও আমার খালা আমাকে সেই মায়ের আদর দিয়েই বড় করেছেন। ছোটবেলা থেকেই আমার একটা বিরাট গুণ ছিল, আর সেটা হলো আমার স্বপ্ন। আমি রাতে যেই স্বপ্ন দেখতাম, যেটাই দেখতাম সেটাই সত্যি হতো। শুরুটা 2009 সালে। আমি একা একা ঘুরে বেড়াতে অনেক ভালোবাসতাম, তাই প্রতিদিন দুপুরে বের হয়ে যেতাম একা একা রাস্তায় এবং মানুষদের বাড়ি ঘরের আশেপাশে হাঁটাহাঁটি করতাম। আমাদের এলাকায় বাড়িঘর কম ছিল, কিন্তু গাছপালা অনেক বেশি ছিল। আমি যখন ক্লাস 4-এ পড়ি, প্রতি রাতেই ঠিক একটা সময় আমার ঘুম ভেঙে যেত এবং আমি আমার রুমে 4টা কোণায় 4 রকমের ছায়া দেখতাম। আমি অনেক সাহসী ছিলাম এবং ভয় না পেয়ে নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছি যে এগুলো আমার কল্পনা। কিন্তু পরীক্ষা করার জন্য একদিন আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম সেই ছায়াগুলো হাঁটাহাঁটি করে এবং তারা একজন অপরজনের সঙ্গে কথা বলে। তারা কথা বলছে, আমি স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু কি বলছে তা বুঝতে পারছি না। একদিন দেখি আমার উপরে উঠে কে যেন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে একটু পর পর। যেই মাত্র আমি উঠতে গিয়েছি তখনই তা অদৃশ্য হয়ে গেল। আরেকদিন বিকেলবেলা আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন আমি দূর থেকে লক্ষ্য করি একটি বাসার পেছনে 2টি ছায়া। আমার মা তার বাচ্চাকে আদর করছে এবং কোলে নিয়ে বাচ্চার সাথে খেলছে। একটি মা তার বাচ্চাকে আদর করছে এবং কোলে নিয়ে খেলছে। প্রথমে ছায়াটি কালো ছিল এবং আমি যত কাছে যাচ্ছিলাম ছায়াটি ততই কালো থেকে নীল এবং হলুদ, মানে বিভিন্ন রং ধারণ করছিল। আমি যেই অনেক কাছে এগিয়ে আসলাম, তখনই ছায়াটা সাদা রং হয়ে
উধাও হয়ে গেল। এই ব্যাপারে আমি আমার একজন আন্টির সাথে কথা বললাম। আন্টি 10-12 বছর ধরে বাচ্চাদের আরবি পড়ান। ভাবলাম আন্টির এই বিষয়ে ধারণা আছে। আন্টি আমাকে বললেন, তুমি যেহেতু ছায়া দেখো এবং তাদের পরস্পর কথা বলতে দেখো, তাহলে তোমার কাজ তাদের সঙ্গে কথা বলা। তুমি একবার চেষ্টা করে দেখতে পারো। আমি রাতের বেলায় ঘুমাইনি, জেগেছিলাম তাদের দেখার জন্য। যেই মাত্র তাদের দেখা পেলাম, তখনই আমি তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনারা? আমার কাছে কি চান? কেন এখানে আসেন প্রতিদিন? তারা তখন উধাও হয়ে গেল। এরপর আমি অনেকটা ভয় পেয়ে যাই। আমি আমার নানা, নানু এবং মামাকে বলি, কিন্তু তারা কেউ বিশ্বাস করেন না। তারপর আমি যখন আমার খালাকে বলি, আমার খালা সব বিশ্বাস করেন এবং তারপর থেকে প্রতিদিন আমার খালা আমার সাথে ঘুমাতেন। সবকিছু ঠিক হয়ে গেল। কিন্তু হঠাৎ আমার খালার বিয়ে ঠিক হয়ে যায় এবং আমার খালা গাজীপুরে চলে যায়। এরপর থেকে আমার মামা আমার সাথে ঘুমাতো। 2012 সাল, রাত কয়টা বাজে তা খেয়াল নেই। আমি দেখছি একটি অবয়ব, পুরো শরীর তার নীল রঙের, পা নেই, চোখগুলো বড় বড় এবং খয়েরি রং, তাও মণি ছাড়া। আমি শুয়ে আছি, সে হঠাৎ আমার বুকের ওপর উঠে বসল এবং আমার গলা চিপ দিয়ে ধরল। আমি প্রচন্ড বুকে ব্যথা পাচ্ছিলাম, নিঃশ্বাস নিতে পারছিলাম না। খুব জোরে চিৎকার দিতে চাচ্ছিলাম, তাও পারছিলাম না। যখন খুব জোরে আল্লাহর নাম নিলাম, তখনই সেই অবয়ব আমাকে ছেড়ে দিল এবং আমি স্পষ্ট দেখছিলাম সেটা আমার রুমের ওপরের দেয়াল ভেদ করে হেঁটে চলছে। এরকম ঘটনা প্রায় দিন আমার সাথে হতে লাগলো। আমি নিজেও অনেক বেশি ডিস্টার্ব হয়ে যাই। সব সময় আমার ভেতর কেমন যেন এক অজানা ভয় কাজ করে। আমি একা কোথাও যেতে পারতাম না। আমার মামার চাকরি হয়ে যায় ঢাকার বাইরে এবং আমার মামাও আমাকে ছেড়ে চলে যায়। তখন আমি আমার নানা নানুর সাথেই থাকতাম। একটা সময় আসে যে আমি একা রুমে দিনের বেলায় থাকতেও পারতাম না। এই অবস্থা দেখে আমার নানা আমাকে এক হুজুরের কাছে নিয়ে যান এবং হুজুর বলেন, আমি খারাপ কিছু দেখেছি তাই এমন হচ্ছে। তিনি এটাও বলেন, হয়তোবা আমাকে সেদিন রাতে আমরা যেটা বলি বোবা ভূত, তা ধরেছিল। আমি তার কথায় বিশ্বাস করি এবং বলি, হতে পারে এমনটাই। আমাকে হুজুর একটি তাবিজ দেন এবং বলেন এটা কখনো না খুলতে। আবারও সব ঠিকঠাক। সন্ধ্যাবেলা বাসায় ফেরার পথে আমার এক বন্ধু আমার কাছে আসে। প্রথমে আমার সাথে গল্প করে, তারপর হঠাৎ বলে, প্রভা, তুই এটা কি পড়েছিস? তাবিজ? কিসের তাবিজ? আমি কিছু বলি না। তারপর বলে, আমাকে দেখো, আমাকে দে তো, দেখি কেমন তাবিজ এটা। প্রথমে দিতে না চাইলেও পরে সে আমার গলা থেকে তাবিজটা এত জোরে টান দেয় যে আমি চিৎকার করে উঠি। গলায় প্রচুর টান খাচ্ছিল তাবিজটা। আমি চিৎকারে আমার এলাকার অনেকজন বাসার নিচে এসে হাজির হয়। আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু আমি নির্বাক। আমার বন্ধু গায়েব, সে নেই। কিছুক্ষণ চুপ থাকার পরে আমি এলাকার লোকজনকে বলি, আমার বন্ধু সাদ কোথায়? সবাই বলে, কেন, সে তো বাতার বাসায়। আমি বলি, তাকে কেউ ডাক দেন প্লিজ, কাজ আছে। তার খবর নেয়ার পর জানতে পারি সে তার ঘরে ঘুমোচ্ছে। কেউ বুঝতে পারল না কি হয়েছে, কিন্তু আমি ততক্ষণে বুঝে গিয়েছিলাম কি হয়েছে। কেউ একজন আমার বন্ধুর বেশে এসে হাজির হয়ে আমার থেকে তাবিজটা ছিনিয়ে নিয়ে আমাকে ক্ষতি করতে চাইছে। কিন্তু কেন? আর সে কে? জিন নাকি অন্য কিছু? আবারও ভয়ের মধ্যে কাটতে লাগলো আমার জীবন। আমার নানা নানুরও বয়স হয়ে গিয়েছে, তাই তারা আমাকে আমার বাবা মার কাছে দিয়ে আসলেন এবং আমাকে বললেন, এবার থেকে তুমি সেফ, তুমি তোমার বাবা মার কাছে থাকবে। পৃথিবীর সব সন্তানই তার বাবা মার কাছে সেফ। আমার মা ততদিনে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু আমি তো এখনো ভয়ের শিকার হয়েই যাচ্ছি। আগের মতোই কেউ একজন আমার বুকের উপরে উঠে বসে এবং আমার গলার চিপ দিয়ে ধরে। আমি আমার বাবা মাকে বললেও কেউ বিশ্বাস করেন না, বাসা চেঞ্জ করে ফেলে। 2014 সাল রাতে আমি কোচিং থেকে বাসায় ফিরছিলাম। কোনো একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলল, আপু বলে ডাক দেয়। আমি পিছে তাকালাম এবং একটি ছায়া দেখতে পেলাম। ছায়াটি আমাকে হাত দিয়ে তার কাছে ইশারায় ডাকছে এবং বারবার আপু বলে ডাকছে। আমি দৌড়িয়ে বাসায় চলে যাই। বাসায় তখন কেউ থাকে না। আমি আমার রুমে গিয়ে শুয়ে থাকি। ভুল করে আমি আমার বাসার মেইন দরজা আটকাতে ভুলে যাই এবং তা খোলাই থাকে। রুমের ভেতর বারবার সেই বাচ্চা ছেলেটির ডাক আমাকে পাগল করে দিচ্ছিল। আমি তখন আমার বাবা মার রুমে যাই। অন্ধকারের মধ্যেও কেমন যেন একটা আলো
রুমের ভেতর আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি কাকে জানি কবর দেওয়া হবে। তার জন্য কবরের মাটি খোঁড়া হচ্ছে এবং লাশের সামনে একটি বাচ্চা ছেলে খুব জোরে চিৎকার করে কাঁদছে, বাবা বাবা বলে। লাশটির আশেপাশে অনেক পাঞ্জাবি পরা লোক, সবাই জিকির করছে। আমি যখনই বাচ্চা ছেলেটির দিকে তাকালাম তখনই দেখতে পেলাম এই তো সেই ছেলেটি যে আমাকে একটু আগেই বারবার আপু বলে ডাকছিল। এটা দেখার পর আমি চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে যাই এবং চিৎকার শুনে পাশের বাসার লোকেরা আমাকে তুলে নিয়ে মাথায় পানি দেয়, আমার বাবা মাকে ফোন করে আসতে বলে। যাই হোক, সেই দিন ভয়ে ভয়ে কেটে যায়। এর পরের দিন আমার বাবা মা কাজে বের হয়। বাসায় আমি একা থাকি, বারান্দায় বসে থাকি একা। হঠাৎ কালো রঙের পোশাক পরে কে যেন উড়ে আসে, এসে আমার হাতটি খুব জোরে টান দিয়ে ধরে, যার কারণে আমার হাত বারান্দার গ্রিলের বাইরে চলে যায়। আমি চিৎকার দেই এবং দেখি সেই অবয়বটি আর নেই। আমার পুরো খেয়াল আছে সেটা কোনো মানুষ ছিল না, তো কে ছিল? সে আকাশে কিভাবে উঠতে পারে? আমি ধরে নিলাম সেটা আমার মনের ভুল, কিন্তু মনের ভুল হলে আমার হাতে দাগ কেন? তাও কোনো আঁচড়ের নয়, এটা কেমন যেন একটা দাগ, মনে হচ্ছে লোহা দিয়ে আমার হাত চিপে ধরে রাখা হয়েছিল। বাসায় আসার পর আমি আমার মা বাবাকে বলি এবং তারা তারপর থেকে আমাকে একা রেখে কোথাও যায়নি। কিন্তু আজও আমি অনেক আজব আজব অবয়বের উপস্থিতি টের পাই আমার চারপাশে। এছাড়া আমি শুরুতেই বলেছিলাম আমি যেই স্বপ্নই রাতে দেখি সেটাই সত্যি হয়। আমি একবার স্বপ্নে দেখি আমার এলাকার এক আপুর সাথে আমার চাচাতো ভাইয়ের বিয়ে হচ্ছে। আমি সবাইকে বললাম এই স্বপ্নের ব্যাপারে, সবাই শুধু একটু হাসলো। কিন্তু ঠিক 1 বছর পরে তাদের বিয়ে ঠিক হলো এবং আমার চাইতেও আমার পরিবারের সকলে বেশি অবাক হয়েছিল। এরকম আরো অনেক অদ্ভুত ঘটনা আছে আমার এবং আমার স্বপ্নের। আজ এত বছর পার হয়ে গেল, কিন্তু আজও আমি রাতে ফজরের আজানের আগে যে স্বপ্নগুলো দেখি তাই সত্যি হয়। আমি জানি অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, এর জন্য মাফ করে দেবেন। কোথাও কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার চোখে দেখবেন। আমি আপনাদের সকলের তুলনায় অনেক ছোট, কিন্তু এত কাহিনী হয়ে যাবে আমার এই ছোট্ট জীবনে কখনো কল্পনা করতে পারিনি। ওই ছায়াগুলো কাদের ছিল, আর ওই বাজে অবয়বটা যেটা প্রতিদিন আমাকে মেরে ফেলার চেষ্টা করত, আমার থেকে তাবিজ ছিনিয়ে আমার ক্ষতি করতে চেয়েছিল, সে কে? আর ওই বাচ্চা ছেলেটি, ওই কবরটি কার? আমি রাতে ভয় পাওয়ার কারণে ভূত এফএম শুনতে পারি না, দিনের বেলায় শুনি। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে পড়ার অনুরোধ রইল। গল্পটি যদি পড়েন তাহলে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন প্লিজ। ধন্যবাদ। আমরা গল্পটি পড়ে ফেললাম এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে যাব ডক্টর আলিফের কাছে তার ঘটনা শোনার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম সালাম এবং ভূত এফএমে আসার জন্য অনেক ধন্যবাদ আলিফ আপনাকে। অনেকদিন পরে আসছি আবারও। ঘটনা শুরুর আগে এই স্বপ্ন নিয়ে ঘটনাটা স্টার্ট করি। স্বপ্নের ঘটনা স্টার্ট করি, স্বপ্ন দিয়ে শুরু হোক। তো আমি তো জানি রাসেল ভাই জানেন আমি একটু ডিফারেন্ট ঘটনা ছাড়া শেয়ার করি খুবই কম, একদম একটু ডিফারেন্ট না হলে। আপনি যেটা বলেছেন সেটা দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, নাফিস নামে এক, মানে দুটো ঘটনা আছে, আমরা সেকেন্ড ঘটনাটা শুনছি। ওকে ফাইন। নাফিস নামে যে ভাইয়াটার ঘটনা শেয়ার করব, ভাই তার ঘটনা আমি আপনাকে আগেই বলেছি। সে ঢাকা একটা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, 1996-1997 সেশনের স্টুডেন্ট। তো উনি যখন পড়াশোনা করে তখন রাজশাহীতে তার বাবা মা থাকতো। তো রাজশাহীতে থেকে সে ঢাকায় এসে পড়াশোনা করা স্টার্ট করে এবং আসলে ইউনিভার্সিটির ওই হোস্টেলেই থাকা হতো শুরুর দিকে। পরবর্তী সময়ে হোস্টেল চেঞ্জ করে, মানে হোস্টেলে একটু ঝামেলা থাকবার কারণে কয়েকজন বন্ধু মিলে ডিসিশন নেয় যে তারা একটা বাসা নিবে। তো মিরপুরের সাইডে আশেপাশে একটা বাসা ভাড়া নেওয়া হয়। তো 96-97 ঘটনাটা আসলে রাসেল ভাই 1999 সালের। আচ্ছা। তো যে বাসাটা ছিল না, সাধারণ বাসা বাড়ি আর কি। তো যে বাসাটা নেয় সেটা মেস বাড়ি। তো তখন এত মেস বাড়ি ছিল না, এখন অনেক মেস বাড়ি আছে। তো এত মেস বাড়ি ছিল না, ঢাকা শহরে খুব কম ছিল। ফ্যামিলি বাসায় সবাই প্রেফার করতো। তো তারা একটা বাড়ি পায় যে বাড়িতে শুধুমাত্র মেসই ভাড়া দেওয়া হয়, শুধু বাড়িওয়ালা থাকতো বিল্ডিং 5 তলা। তো তারা থাকতো 4 তলা, তো 2 ইউনিটের বাসা। তো তারা থাকতো 4 তলা, ঠিকই ছিল। তো বন্ধের সময় চলে আসে, কারণ ঈদ, রমজানের ঈদ। তো ঈদ শেষে
তারা ফিরবে আর কি বাড়িতে। ঘটনা হচ্ছে যে ঈদের ছুটি ছিল 7 দিন, রমজানের ঈদ তো প্রায় 7 দিন 8 দিনের ইউনিভার্সিটির বন্ধ ছিল, বেশি দিনেরই ছিল। আচ্ছা। কিন্তু দুর্ভাগ্যবশত রাসেল ভাই সবাই তো ঢাকার সময় ঢাকা থেকে চলে যেত, আর তো আরো মানুষ কম ছিল এর আগে, 96, 97, 99 ঘটনা, মানুষ আরো কম ছিল। তো বাসাটা পুরো খালি ছিল বলতে গেলে। যখন ওনারা যায় 3-4 দিন আগে ঈদের, তখন দেখেছে অলমোস্ট বাসা খালি। তো ঈদের পর দিন তার বাবার সাথে মনোমালিন্য হওয়ার কারণে ঈদের পর দিন তিনি ঢাকায় চলে আসে। আচ্ছা। তো ঢাকায় আসার পর তো বিপদ, কারণ উনি তো আসার কথা 7-8 দিন পরে ঈদের, কিন্তু চলে আসছে ঈদের পরের দিন। তো ওই বিল্ডিং এ শুধুমাত্র বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালার মেয়ে ছিল, বাড়িওয়ালা নিজেও ছিল না। আর ওই পুরো বিল্ডিং এর মধ্যে তিনি ছিলেন, আর ভাগ্যবশত তার পাশের রুমের এক ভাই ছিল। আচ্ছা। তিনি ঈদে জানি নাই, ঢাকার বাইরে যাই নাই, সে ঢাকাতেই ছিল। আচ্ছা। তো ভাগ্যবশত বলার কারণগুলো একটু পরে বলছি। তো উনি যখন আসে বাসায় দেখে যে তো বুয়া যে রান্না করতো সে বুয়াটাও নাই, তো তাকেই রান্না করে খেতে হবে। একটা কমন চুলা ছিল বাসাটার ভিতরে। তো সে দেখে যে বাসাতে কোনো খাওয়া দাওয়া কিছু নাই। তো সে ট্রাঙ্ক থেকে কিছু টাকা নেয়, টাকা নিয়ে সন্ধ্যা 7টার দিকে মাগরিবের নামাজ পড়ে সে মানে বাজারের দিকে কিছু নিয়ে আসার জন্য, যাতে কেউ খেতে পারে যতদিন পর্যন্ত বুয়া না আসে। অ্যাটলিস্ট 2-1 দিনের খাওয়া তো মেসের লোক জানেনি তো ভাই কি ধরনের খাওয়া খেতে পারে, তো সাধারণভাবে যতটুকু রান্না করে খাওয়া যায় আর কি। তো সে রান্না করার জন্য বাজার নিয়ে আসে, এবং যে টাকাটা বাঁচে সেটা ট্রাঙ্কে রাখবার জন্য ওই আস্তে আস্তে রাত 9টা বেজে যায়, ট্রাঙ্কে রাখবার জন্য যায়। তো ট্রাঙ্ক খোলার সময় যে ট্রাঙ্কটা ধরে দেখে ট্রাঙ্কটা প্রচন্ড বরফের মতো ঠান্ডা। আচ্ছা। আউট অফ নোওয়্যার ওই রুমের ভিতরে, আমি আগের থেকে বলে দিই রাসেল ভাই, ওই রুমটা ছিল তাদের 3 ফ্রেন্ডের। আচ্ছা। তো ওই ফ্রেন্ড গুলা কেউ ঈদের ছুটি শেষে বা ঢাকায় আসেনি তখনও, খালি ওই ফ্ল্যাটের মধ্যে, ওই ফ্ল্যাটের মতো 2 জন, তিনি আর পাশের রুমের এক ভাই। ওনার সাথে ওনার এতটা ইন্টিমেসি ছিল না, বাট এমনি হাই হ্যালো ছিল, দেখা সাক্ষাৎ ছিল, কারণ টাকা পয়সা তো সবাই একসাথেই ফ্ল্যাটের ভাড়া দেওয়া হতো। তো তিনি রান্না বান্না করে খাবে, তো যে টাকাটা বেঁচেছে সেটা সে ট্রাঙ্কের ভিতর রাখতে যেয়ে দেখে যে ট্রাঙ্কটা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে আছে, মানে কোনো কারণ ছাড়া। শীতকাল আসলে তখনও প্রপারলি শীত পড়ে নাই, শীতকাল একদম শীতের শুরুর দিকে আর কি। তো এত ঠান্ডা হওয়ার কথা না, বরফের মতো ঠান্ডা। তো সে ট্রাঙ্কটা খোলে সাহস করে, খুলে দেখে কিছু না, সব নর্মাল। সে টাকাটা রেখে রান্না বান্না করে রাত্রেবেলা খেয়ে শুয়ে পড়ে। শোয়ার পর সে স্বপ্নে দেখে এরকমটা, যে স্বপ্নে অনেক আজগুবি জিনিস দেখার পর যতটুকু মনে আছে একটা জিনিস, যে ট্রাঙ্কটা খুলতে হবে, ট্রাঙ্কটা খুলতে হবে, এবং ট্রাঙ্কটা খুললে তার কিছু বিপদ হবে, না খুললে কিছু বিপদ হবে, খুলতেই হবে। আচ্ছা। ট্রাঙ্কটা খুলতেই হবে। সে কি করে, লাইটটা মানে ঘুম থেকে ওঠে, বলে যে আমার স্মৃতিশক্তি যতটুকু মনে আছে আমি লাইটটা খুলে লাইট মানে ঘুম থেকে উঠি, লাইট জ্বালাই এবং ট্রাঙ্কটা খুলি। ট্রাঙ্কটা খোলার পর তিনি দেখে যে ট্রাঙ্কটার বাম পাশে কিছু নখ, আর ডান পাশে কমপক্ষে 50 থেকে 60টা আঙ্গুল, আচ্ছা, কাটা আঙ্গুল। তিনি একটা চিৎকার দেয়, খুব জোরে চিৎকার দেয়, মনে হচ্ছে এই চিৎকারটা পুরো বিল্ডিং এর সবাই শুনতে পাওয়ার কথা, এত জোরে চিৎকার দেয়। পাশের রুমের ভাইটা দৌড়ে এসে দরজা লক করে, সে দরজাটা খুলে দেয়। তো ওই পাশের ভাইটা দেখে যে তিনি পুরা ঘেমে, মানে এতটাই ঘামা হয়েছে তার শরীরে যে পুরা শরীর তার গোসলের মতো অবস্থা, এবং ওই ট্রাঙ্ক বেয়ে পানি পড়ছে, ট্রাঙ্ক দিয়ে পানি পড়ছে। উনি ভাইটাকে বলে যে কি হয়েছে, তখন বলে যে ভাই আমি এরকম স্বপ্নে দেখলাম, ট্রাঙ্কটা খুললাম, আমি ট্রাঙ্কটা খোলার পর এইসব জিনিস দেখেছি। বলে দেখো এটা দুঃস্বপ্ন হতে পারে তোমার। আচ্ছা, উনি এতটাই ভয়ে এতটাই ঘাবড়ে গেছে যে বলে যে ভাই আপনি আমার সাথে এই রুমে থাকেন, মানে সেই রাতটা পার করার জন্য, অ্যাটলিস্ট এই আজকের রাতটা আপনি আমার সাথে থাকেন, দরকার হলে অনেকটা ব্যবস্থা করবো। ওই লোকটা ভাইয়াটা পাশে তার সাথে তার রুমে থাকে। পরের দিন যখন সকাল হয় 2 জন মিলে একসাথে নাস্তা খেতে হোটেলে যায়। হোটেলে যাওয়ার পর ওই ভাইয়াটা বলে যে শোনো, তোমাকে রাত ভোরে আমি ডাকলাম, তুমি অথচ ঘুমের ঘোরে কথা বলতে বলতে বসে দাঁড়িয়ে গেছো, আমি তোমাকে বসাতে পারছি না, শোয়াতে পারছি না, এত খারাপ অবস্থা তোমার, তোমাকে একটা ডাক্তার দেখাতে হবে। আমি জানি না তোমার কি হয়েছে, কি সমস্যা, তবে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তোমার ফ্রেন্ডরাও ভালো বলতে পারবে তুমি রাত্রেবেলা ঘুমানোর সময় কোনো সমস্যা করো কি না। তো বলে যে এখন তো ডাক্তাররা সবাই ছুটিতে চলে গেছে, তুমি এক কাজ করো, ঘুমের একটা ওষুধ খাও, রাত্রেবেলা ঘুমটা ভালো হয়। আচ্ছা। ঘুমটা ভালো হওয়ার কারণে ঘুমের ওষুধ খাওয়ায়। ওইটা ছিল ঈদের থার্ড ডেতে রাত্রেবেলা ঘুমের কোনো সমস্যা হয় নাই। ঈদের সেকেন্ড ডেতে সে ঢাকা চলে আসে। ঈদের ফোর্থ ডেতে ঘটনা আছে ভাই, ঈদের ফোর্থ ডেতে সে ঘুমের ওষুধ খায়, কিন্তু রাত্রেবেলা তিনি আবার স্বপ্ন দেখেন।
এবং সেই ভাইয়াটাকে সে বারবার বলে যে ভাই আপনি আপনার রুমে যান না, আমার তো রাত্রেবেলার সমস্যা, আপনি রাতটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আসা পর্যন্ত আমার সাথে রাতে থাকেন, আমার রুমে থাকেন। তো ওই লোকটা তার সাথে রাতে থাকে। তো এরপরও এদের 4th ডেতে তার ঘুম ভাঙে রাত্রেবেলা। তো ঘুম ভাঙার আগে যে স্বপ্নটা তিনি দেখেন এরকম যে ট্রাঙ্কটা খুলতে হবে, যদি ট্রাঙ্কটা না খুলে তাহলে বিপদ আরো ভয়াবহ। ট্রাঙ্কটা খুলতে হবে এবং এই ঘটনাটা খুব আজগুবি ভাবে আসে, মানে তার কাছে ট্রাঙ্ক খোলার ঘটনাটা খুব অনেক কিছু পেঁচিয়ে আসে। তো সে এতটুকু মনে করে যে আমি লাইট জ্বালাই এবং সে দেখে যে পাশের ওই বেডে ওই ভাইটা ঘুমাচ্ছে। সে ট্রাঙ্কটা খোলার পর দেখে যে মানে পুরা ট্রাঙ্কটা ভর্তি রক্ত আর দুটো মাথা। একটা মাথা তার ওই রুমের একটা, মানে দুইটা মাথাই তার রুমের দুইটা ফ্রেন্ডের ট্রাঙ্কের ভেতরে। তিনি একটা চিৎকারে ওনার আর কিছু মনে নাই, এমন মনে নাই যে এই জ্ঞান আর ফেরেই নাই। তো পরবর্তী সময়ে যে ভাইটা তার সাথে ছিল সে হসপিটালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওখানে মানে যারা ইমার্জেন্সিতে ছিল সেসব ডাক্তাররা তাকে হসপিটালাইজ করতে বলে এবং 18 ঘন্টা কোনোভাবে তার জ্ঞান ফেরে নাই। ডাক্তাররা নর্মাল করবার পর ফ্যামিলির লোকজন আসে, এটা হয়ে যায় ঈদের 6th ডে। জ্ঞান ফেরার পর সে যখন নর্মাল হয় তখন বলে যে আমি এই ঝামেলায় পড়েছিলাম, আমি স্বপ্নে এগুলা দেখেছি। তার বাবা একটা হুজুর নিয়ে আসে। হুজুর নিয়ে আসার পরে বলে যে আপনি, হুজুর যেটা বলছে যে আপনাকে বোবায় ধরছে, বারবার বোবা ধরছে এবং আপনার মুভমেন্ট গুলা। তখন ওই যে ভাইয়াটা তার পাশে শুয়েছিল তার কাছে কিছু ইনফরমেশন নিল যে সে যখন রাত্রে ঘুমায় দুইটা পা খুব শক্ত করে সে বাড়ি দিতে থাকে ঘুমন্ত, মানে ঘুমার অবস্থায়। এটা সে খেয়াল করে এবং হঠাৎ করে সে দাঁড়িয়ে যায়। কিন্তু রাসেল ভাই ট্রাঙ্কের ভেতরে দুইটা মাথা দেখার কারণ কি? তো পরবর্তী সময়ে সেই জিনিসটা কানেক্ট করে। ঈদের 7th ডেতে জানতে পারে যে ঈদের 4th দিন তার দুটো ফ্রেন্ড ঢাকায় আসবার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা। তার যে রুমমেট গুলা ছিল তারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তাদেরই কাটা মাথা। কেন? পরবর্তীতে হুজুর বলে যে এটা বোবায় ধরার কারণে সে কিছু পানি দেয়, কিছু অ্যাডভাইস করে যে এগুলো করতে হবে। পরে সে জানতে পারে কাটা মাথা হওয়ার কারণ হচ্ছে ওই যারা যেসব ফ্রেন্ড ওই বাসে ছিল, একটা ফ্রেন্ড মাত্র, মানে 3 জন ফ্রেন্ড আসবার পথে একটা ফ্রেন্ড পেছনে ছিল। তো উনি বলেছে যে ওই বাসটা মুখোমুখি সংঘর্ষ হওয়ার সময় দুইটা বডি ছিটকে যায়। কারণ হচ্ছে ওরা টিকিট পায় নাই, ড্রাইভারের পাশে যে ইঞ্জিন ওইখানে সিটে বসেছিল ওই দুইটা ফ্রেন্ডই সাথে হেল্পারটা একটু ছিটকে বাসার সামনে অপোজিটে পড়ে পড়ে। তো গ্লাসে লেগে নাকি মাথা দুটোগুলো আলাদা হয়ে যায়, তো জোরে ধাক্কা লাগে মাথাগুলো থেতলে যায়, মাথাগুলো আলাদা হয়ে যায় এবং সেটাই সে ট্যাঙ্কের ভিতরে সাদৃশ্য করতে, মানে সেটাই সে ট্যাঙ্কের ভিতরে দেখে। পরবর্তীতে তো ম্যাচ করে ফেললো যে সে যেটা স্বপ্ন দেখেছে সেটা যে স্বপ্নের থেকে উঠে ট্রাঙ্ক খুলেছে এবং বলে যে আমি ট্রাঙ্কটা যে খুলেছি নিজের হাতে খুলেছি এবং একদম পুরো মাথা আমার ক্লিয়ার ছিল যে আমি ট্রাঙ্কটা খুলে দুটো মাথা দেখতে পাচ্ছি। এবং যেটা শুনলাম, মানে অনেক ঘটনায় আমরা শুনি এই ঘটনাটা পুরো ট্রাঙ্ক নিয়ে এবং আসার সময়। হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে যে ট্রাঙ্কটা ভেতরে কাটা মাছ তো অবশ্যই। আমার কাছে এখনো প্রশ্ন থেকে গেল যে ট্রাঙ্কটা অত ঠান্ডা কেন হতো, আর এই পানির উৎস কোথায়? এটাই হচ্ছে রাসেল ভাই পরবর্তী সময়ে ওই হুজুর বলে যে ট্রাঙ্কটা ফেলে দেওয়ার জন্য এবং ট্রাঙ্কটা যেন ওই বাসায় না রাখে, তাকে কিছু পানি পড়া দেওয়া হয়, কিছু নিয়ম কারণ বলে দেওয়া হয় এবং তার বাবা মা বলে যে তোমাকে আর মানে মেসে থাকতে হবে না, তুমি হয় হোস্টেলে ব্যাক করো, আদারওয়াইজ অন্য বাসা নিয়ে থাকো। এই ট্রাঙ্কটা রাসেল ভাই পরবর্তী সময় রাখেন আর কি বাসাতে, কারণ ট্রাঙ্ক থেকেই তো লাস্ট এই 3-4 দিনে, ঈদের 3-4 দিনে তার সাথে লাইফের সবচেয়ে বড় ঘটনাগুলো ঘটে যায় এবং তার দুইটা ফ্রেন্ড যে হারিয়ে যাচ্ছে তিনি এটা সংকেত পায় ট্রাঙ্ক থেকে। অদ্ভুত। আমরা ট্রাঙ্ক নিয়ে একটা ঘটনা শুনলাম, ডক্টর আরিফের কাছে সেকেন্ড ঘটনা যেটা আছে ওটা আরো চমৎকার, কিন্তু ওর জন্য আরেকটু রাত জাগতে হবে। Yes, the night comes alive with Gramophone. You are listening to Radio Food Theatre FM. আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং এই মুহূর্তে আপনাদের সাথে আমরা মানে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের যাদেরকে পরিচয় করার কিছু নাই। আফনান ভাই, এবং আফনান ভাই তার ঘটনাটা শোনাবেন। আফনান ভাই, কোন ঘটনাটা আমরা শুনছি ফার্স্টে? রংপুরের যে ঘটনাটা। ওকে, তাহলে আমরা শুরু করি রংপুরের ঘটনাটা দিয়ে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা। তো স্যার এখন যে ঘটনাটি আমি বলবো এটি মানে সঙ্গত কারণে তার নাম ঠিক বলতে পারছি না। তো ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, 2012 সালের ঘটনা। তো
যে ভাইয়ের কথা বলছি আর কি, উনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর উনি একটা প্রাইভেট একটা মানে ইঞ্জিনিয়ারিং ফার্ম উনি একটু দেন। তো উনি 2012 সালে রংপুরের এলজিআরডির একটা প্রজেক্টের কাজ উনি পেয়েছিলেন। আচ্ছা। তো উনি ওনার কাজের কারণে রংপুরে যেতে হবে, এরকম একটা জরুরি মানে একটা কাজ এসে দাঁড়ায় হঠাৎ করেই, যে সকালেই তাকে ওখানে থাকতে হবে সাইটে। তো ওনার ড্রাইভারটা আবার ছুটিতে ছিল। মজার বিষয়, ওনার ড্রাইভারের বাড়িও রংপুরে ছিল। তো উনি আচ্ছা। চিন্তা করলেন যে উনি নিজেই ড্রাইভ করে যাবেন, ফেরার পথে ওনার ড্রাইভারকে নিয়ে আসবেন। সুজল ভাই উনি যেই ভাবা সেই কাজ, উনি রাতের বেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। তো আমরা যারা ওই উত্তরাঞ্চলে যারা চলাফেরা করেছি, আমরা দেখেছি যে সিরাজগঞ্জের ওখানে ফুড ভিলেজ নামে একটা জায়গা আছে, ওখানে সাধারণত দূরপাল্লার গাড়িগুলো একটু ওয়েট করে, ওখানে মানে একটা ব্রেক দেয় খাওয়া দাওয়া বা মানে একটু ফ্রেশ হওয়ার জন্য, তারপর ওখান থেকে আবার যাত্রা শুরু করে। তো উনি ওখান থেকে গাড়িটা থামিয়ে ফুয়েল ভরে এবং খাওয়া দাওয়া করে আবার উনি গাড়ি চালানো শুরু করেন। আচ্ছা। তো ওখানে গাড়ি চালানোর মানে বেশ অনেক দূর যাওয়ার পর উনি হঠাৎ মনে করেন যে ইঞ্জিনে কোনো সমস্যা হচ্ছে, উনি ফিল করেন আর কি। আচ্ছা। তো উনি আসলে উনি তো রেগুলার গাড়ি চালান না, তো উনি তখন রাতের বেলায় ওনার ড্রাইভারকে ফোন করেন। তখন ড্রাইভার সব শুনে বলেন যে স্যার ওই ইঞ্জিন আপনি একটা কাজ করেন, একটু পানি ঢোকান। এখন উনি বলে যে আমি তো পানি তো নিতে ভুলে গেছি, পানি তো নাই আমার কাছে। তখন উনি বলেন যে স্যার আপনি বাইরে কোথাও যাওয়ার দরকার নাই, আপনি গাড়ি চালাতে থাকেন, তো রাস্তার দুই পাশে আপনি অনেক মসজিদ পাবেন। তো মসজিদের যে ওই যে কলগুলো থাকে বা ট্যাপ লাইন যেগুলো থাকে, আপনি ওখান থেকে আপনি ড্রামে, ছোট ড্রামে পানি ভরে নিয়ে তখন ইঞ্জিনে দিয়ে নিয়ে। আচ্ছা। তখন উনি বললেন যে হ্যাঁ আইডিয়াটা আসলে খুবই ভালো। উনি চিন্তা করলেন যে ঠিক আছে আমি গাড়ি চালাতে থাকি, পাশে কোনো মসজিদ পেলে আমি ওখান থেকে পানি নিয়ে নিব। রাসেল ভাই উনি হয়তো কয়েক কিলো গিয়েছেন, হঠাৎ করে উনি দেখলেন যে রাস্তার পাশেই একটা কল আছে। আচ্ছা। উনি চিন্তা করলেন যে আবার সামনে যাব, মসজিদ আছে, কত দূরে আছে তা তো জানি না, যদি পথে আবার গাড়ি ডিস্টার্ব দেয় তখন তো সমস্যায় পড়ে যাব। উনি চিন্তা করলেন যে এইখান থেকেই মানে কলের থেকে আমি পানিটা নিয়ে নিই। তখন উনি গাড়িটা ওখানে থামান, থামানোর পরে ড্রামে উনি পানি ভরছেন। তো ওই জায়গাটা কিন্তু রাসেল ভাই মানে মনে হচ্ছিল যেখানে ভরছেন মানে ওই কলের আশেপাশে একটা জঙ্গলের মতো, মানে ওটা একটা নিস্তব্ধ একটা জায়গা। তো এবং আশেপাশে কোনো লোকালয়ও নাই, উনি খেয়াল করছিলেন আর কি। হয়তো এটা সরকারি কোনো কল মানে পথচারীদের জন্য হয়তো এটা ওখানে আছে, উনি এটা ভেবে ওখান থেকে উনি পানি নিলেন, আবার উনি যাত্রা শুরু করলেন। তো ওনার আবার রাসেল ভাই ওই মানে ধূমপান করার অভ্যাস ছিল। আচ্ছা। তো উনি হঠাৎ মানে ওনার ধূমপানের নেশা যখন চেপে গেল, তখন উনি চিন্তা করলেন যখন গাড়িটা ব্রেক ছিল ফুড ভিলেজের ওখান থেকে উনি ওই সিগারেটের প্যাকেট কিনতে ভুলে গেছেন। আচ্ছা। তখন উনি চিন্তা করেন হয়তো আমি যাওয়ার পথে দেখি কোনো দোকান খোলা পাই কিনা। আর তখন রাত বাজে রাসেল ভাই প্রায় 2:30 কি 3টা, অনেক রাত। তখন আশেপাশে কোনো দোকান খোলা থাকার কথাও না। তারপর উনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ দেখলেন যে রাস্তার পাশে একটা দোকানের ঝাপটা অর্ধেক খোলা হয়েছে, একটা লোক বের হচ্ছে। তো উনি মনে করলেন যে এইটাই যাই, একটু হয়তো বা কাজ হতে পারে। তখন ওই দোকানের কাছে গাড়িটা থামিয়ে দোকানিকে বললেন যে ভাই আপনি কি আমাকে এক প্যাকেট সিগারেট দিতে পারবেন? তখন বললেন যে হ্যাঁ দিতে পারবো। তো উনি যে সিগারেটটা চাইলেন, হ্যাঁ তার কাছে ওটা ছিল। তো সিগারেট এক প্যাকেট নেওয়ার পরে দোকানি বলছে যে স্যার দূরের পথ, আপনি একার জন্য এক প্যাকেট নিলেন, আপনার গাড়িতে আরো যারা আছে তাদের জন্য কয়েক প্যাকেট নিবেন না? তখন উনি বলেন যে কি ব্যাপার, তুমি গাড়িতে আবার কোথায় কাকে দেখলা? আমি একাই তো গাড়ি নিয়ে আসছি। তখন ওই লোকটা বলে ওই যে স্যার আপনার গাড়িতে লোক বসে আছে, আমি দেখছি 3 জন লোক বসা। তখন উনি মনে করেন যে হয়তো বা এই লোকটা সদ্য ঘুম থেকে উঠেছে বা নেশা করেছে, না এইরকম ভুলভাল বকছে কেন। উনি তাকে একটা ধমক দিয়ে সিগারেটের টাকা পরিশোধ করে দ্রুত গাড়িতে এসে বসে আবার গাড়ি চালানো শুরু করেন। তো ভাই গাড়ি যখন উনি চালাচ্ছিলেন হঠাৎ ফিল করছিলেন যে মানে গাড়িতে একজন শুধু ড্রাইভার গাড়ি চালালে গাড়ির যে ওয়েটটা হয়, আর গাড়িতে যদি ভরা থাকে, যখন 4 জন লোক থাকে তখন কিন্তু গাড়ির আরেক ধরনের ওয়েট হয়। তো উনি ফিল করলেন যে গাড়িতে মনে হচ্ছে যে পিছনে এবং তার পাশে 3-4 জন লোক বসে আছে এবং হালকা ফিস 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 শব্দ হচ্ছে, মানে কথা বলছে এরকম মনে হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে ভাই, গাড়ির মধ্যে উনি এসি চলা অবস্থায় উনি ফিল করছিলেন যে গাড়ির মধ্যে অস্বাভাবিক রকমের গরম। আচ্ছা। অথচ এসি চলছে। তখন উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এসি দিয়ে কি গরম বাতাস বের হচ্ছে কিনা। উনি হাত দিয়ে দেখেন না, এসি দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছে, গাড়ির মধ্যে অস্বাভাবিক রকমের গরম। তখন উনি এসিটা বন্ধ করে দিয়ে গাড়ির কাঁচ নামিয়ে দিলেন। কাঁচ নামাতে গিয়ে রাসেল ভাই হলো আর একটা সমস্যা, সেটা হলো কাঁচ নামাতে গিয়ে দেখা যাচ্ছে যে কাঁচ অল্প একটু নেমে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা। মানে উনি চিন্তা করলেন যে এটা হয়তো বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এটা হচ্ছে। তো যাই হোক রাসেল ভাই উনি
পথে আর কোনো সমস্যা যাচ্ছে এতটুকু সমস্যা ফিল করছিলেন। তারপর উনি যেহেতু মানে খুব এডুকেটেড এবং যেহেতু ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করেছেন, এই সমস্ত অতি প্রাকৃত কোনো বিষয় ওনার আসলে কোনো বিশ্বাস ছিল না। তার কারণে উনি ওগুলো আসলে কোনো পাত্তাই দেয়নি যে ডিফারেন্ট কিছু হতে পারে। তো উনি রংপুরে যান, ওখানে সার্কিট হাউসে উনি 3-4 দিন সেখানে ছিলেন, ওই সাইটের কাজগুলো দেখে তার যে ড্রাইভারকে নিয়ে আবার উনি ঢাকাতে ব্যাক করেন। এর মধ্যে আর কোনো সমস্যা রাসেল ভাই হয় নাই। তো উনি বাড়িতে আসার পর থেকে রাসেল ভাই উনি প্রতিদিন স্বপ্ন দেখতেন যে উনার যে 2 সন্তান, ওনার 2টা মেয়ে ছিল, একটা মেয়ের বয়স 5 বছর, একটা মেয়ের বয়স ছিল 2 বছর এবং ওনার ওয়াইফ ছিল। তো উনি স্বপ্ন দেখতেন যে কে বা কারা ওনার স্ত্রী এবং সন্তানদেরকে মেরে ফেলছে। আর উনি মানে গাড়ি চালাতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন, মানে উনি প্রতিনিয়ত এই স্বপ্নটা দেখতেন। তো উনি এটা প্রথম দিকে দুঃস্বপ্ন মনে করেই মানে এড়িয়ে দিতেন। উনি চিন্তা করেন হয়তো বা কাজের প্রেশার বেশি, হয়তো এই ধরনের দুঃস্বপ্নগুলো দেখেন। তো এর মধ্যে রাসেল ভাই ঘটেছে আর একটা ভয়ঙ্কর ঘটনা। তো বাড়িতে একটা অকেশন উপলক্ষে, মানে অকেশন ছিল, মানে কিছু গেস্ট আসবেন, এই কারণে উনি বেশ কিছু মাছ মাংস বাড়িতে কিনে নিয়ে আসেন। কিনে নিয়ে আসার পরে প্রথমে কিচেনে ওটা রেখে দেন, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ মানে ওনার স্ত্রী চিৎকার করে ওঠে। উনি তাড়াতাড়ি যান, গিয়ে দেখেন ওনার ওই যে 2টো বাচ্চা, 2টা মেয়ে, যে 5 বছর এবং 2 বছর বয়সী 2টা মেয়ে, ওরা দুজন বসে বসে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। অথচ ওরা কিন্তু মানে রান্না করা মাছ মানে ছুঁয়েও দেখতে না, মাছ তাদের ভালো লাগে না, কিন্তু ওরা কাঁচা মাছ বসে বসে খাচ্ছে। এবং খাওয়ার সময় ওদের শরীরের ভিতর থেকে মনে হচ্ছে একটা গড় আওয়াজ, মানে বিড়াল গড় আওয়াজ হলে যেরকম হয় এরকম আওয়াজ, এবং অদ্ভুত মানে তাদের চোখের রং হয়ে গেছে। এটা দেখে মানে ওই বাচ্চার মা অত্যন্ত ভয় পায়, কিন্তু তার বাবা দ্রুত তাদের হাত থেকে ওই মাছটা ফেলে দেয়। তাড়াতাড়ি তাদেরকে মানে ভালো করে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি চিন্তা করে যে তাকে ডাক্তারের কাছে নিতে হবে, নাহলে এই ধরনের বিষয় কাঁচা মাছ কেন খাবে। তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আসলে সেরকম কোন সলিউশন দিতে পারে না। তারা জাস্ট কিছু এমনি নর্মাল কিছু ওষুধ টষুধ এগুলো লিখে দেয়। এগুলো লিখে দেওয়ার পরে মানে দেখা যাচ্ছে যে রাসেল ভাই ওই 2টা বাচ্চার আচরণও খুব অস্বাভাবিক, এবং তারা একটু পাগলের মতো আচরণ করা শুরু করছে প্রতিনিয়ত। তারা ভাঙচুর করে, এমনিতে খুব মানে সুস্থ এবং স্বাভাবিক খুব শান্তশিষ্ট বাচ্চা ছিল ওই 2টো, কিন্তু হঠাৎ করে সে ঘরের ভিতর ভাঙচুর শুরু করে, কোনো কথা হঠাৎ করে রেগে যায়, এমন কথা বলে যে স্বাভাবিকভাবে কিন্তু 5 বছর এবং 2 বছর বয়সী বাচ্চাদের মুখ থেকে স্বাভাবিকভাবে আমরা ওই কথা কিন্তু আসলে শুনি না, এবং কথাবার্তাগুলো বলতে থাকে, এবং এমন কথা বলে যে তার বাবার অতীতের কোনো ঘটনা বলছে। এটা শুনে আসলে অবাক হয়, কিন্তু উনি এগুলো আসলে তার কোনো পাত্তা দেন না। আর একটা বিষয় আসলে ঘটে, ওনার স্ত্রীর মধ্যেও এক ধরনের পাগলামি স্বভাব শুরু হয়ে যায়। তো তখন উনি রাসেল ভাই একটু বিষয়টা আমলে নিতে থাকেন যে হঠাৎ এরকম নিজে একটু ঘাবড়িয়ে যান নাকি। তো একদিন রাসেল ভাই ওনারা ঘুমিয়ে আছেন, তো ওনার বাসাটা ছিল মানে ওনার বিল্ডিং এর 3rd ফ্লোরে। তো আবার 3rd ফ্লোরে থাকার ওই ওনার বাসার পাশে দিয়ে আবার কারেন্টের যে খাম্বাটা গিয়েছিল আর কি, তো কারেন্টের খাম্বা যে তারগুলো যায় ওনার জানালা দিয়ে দেখা যেত যে তার পাশ দিয়ে চলে গেছে আর কি। তো উনি রাতের বেলা মানে ওই দিন চাঁদনি রাত ছিল, উনি হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পরে উনি দেখেন যে ওই ইলেকট্রিসিটির তারের উপরে 3জন লোক, বেশ মোটা সোটা লোক, ওই তারের উপরে বসে বসে গল্প করছে। তো উনি চিন্তা করছেন হয়তোবা ঘুম থেকে উঠে আমি মনে হয় দুঃস্বপ্ন দেখছি। তারের উপরে মানুষ বসে থাকা তো মানে পাখি বসে থাকতে পারে, কিন্তু মানুষ তো তারের উপর, কারেন্টের তারের উপর বসে থাকতে পারে না। তো উনি ভালো করে মানে চোখ কষলিয়ে দেখছেন যে আসলে কি উনি ঠিক দেখছেন কিনা। তো উনি যখন ভালো করে দেখার চেষ্টা করছিলেন রাসেল ভাই, হঠাৎ উনি মানে দেখলেন যে তারের উপর বসা একটি লোকের মানে ওনার সাথে আই কন্ট্যাক্ট হয়ে গেছে, মানে দেখে ওরা বুঝে ফেলেছে যে তাকে দেখছে ওই ইঞ্জিনিয়ার সাহেব। তখন ওই লোকটি জানালা খোলা ছিল, মানে ওনার শরীরটা মোটা ছিল, ওই তারের উপর যারা বসেছিল। একটা লোক মানে শা করে জানালার ভিতর দিয়ে চলে আসলো ঘরের মধ্যে। ঘরের মধ্যে এসে একদম সরাসরি ওই ইঞ্জিনিয়ার সাহেবের একদম মানে মুখের কাছে তার মুখ নিয়ে এসেছে, মানে তাকে দেখছে। তখন উনি মারাত্মক ভয় পান, এবং উনি যেটা দেখেন যে মানে তার চেহারাটা অস্বাভাবিক রকমের কালো এবং চোখ দুটো জল করছে। ওই দৃশ্য দেখে উনি মানে জোর একটা চিৎকার দেন, এবং ওনার চিৎকার যখন ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায় তখন ওনার স্ত্রীও ওই জিনিসটাকে দেখেন। এবং ওনার স্ত্রী যখন চিৎকার দেয় তখন ওই জিনিসটা মানে জানালা দিয়েই বের হয়ে যায়, কিন্তু জানালা তার একটা মানুষের পক্ষে কিন্তু ওই জানালা দিয়ে বের হওয়া সম্ভব নয়। তখন ওই 3টা জিনিসই অদৃশ্য হয়ে যায়। এইভাবে রাসেল ভাই মানে প্রতিনিয়ত
মানে অনেক ঘটনা ঘটতে থাকে তার ঘরের মধ্যে। তারপরে উনি চিন্তা করেন যে অনেকের কাছে, তারপরে উনি অনেকের কাছে গিয়েছেন কিন্তু কিছুতেই কোনো মানে সলিউশন হচ্ছিল না। তারপর উনি চিন্তা করেন যে উনি ওমরা করতে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর ঘরে গিয়েছেন এই সমস্যাটা সমাধান হয়ে যায়। তো রাসূল ভাই উনি সপরিবারে উনি ওমরা করতে যান কোন এক রমজান মাসে আর কি। ওখানে ওমরা করার সময় সুদানের এক ভদ্রলোকের সাথে ওনার পরিচয় হয়। আচ্ছা। তো আলাপচারিতায় জানা যায় উনি সুদানের একটা মাদ্রাসার শিক্ষক। তো মাদ্রাসার শিক্ষক যেহেতু, তখন উনি তাকে ওই বিষয়টা ইংরেজিতে বুঝালেন যে আমি এই ধরনের সমস্যায় আছি। তখন উনি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে উনি বললেন যে ওনার মানে সে আর কি ভাষায় উনি বললেন যে আসলে আপনি যখন যে রাস্তা দিয়ে গিয়েছিলেন, যে রাস্তাতে আপনি গাড়ি থামিয়েছিলেন, ওই জায়গাটাতে আসলে বেশ কয়েকটা দুষ্টু জিনেরা থাকতো। আপনি যখন গিয়েছিলেন আসলে আপনাকে ওদের ভালো লেগে গেছে এবং ওরা চায় যে আপনি, আপনার সংসার না থাকুক, আপনার সন্তানাদি না থাকুক, আপনি একাই থাকবেন এবং ওই বাড়িতে ওরাও থাকবে, এইভাবেই আপনার জীবন কাটবে। ওরা এটাই চায় এবং ওরা সহজে যাবে না। এবং তখন কি করা যায়? বলতে আমি চেষ্টা করছি। তো আপনি তখন বলে যে আপনি হজ শেষ করে আপনি বাসায় চলে যান, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে। তখন রাসূল ভাই উনি সত্যি বাসায় এসে মানে এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। ওনার বাচ্চারা এখনো সবাই খুব ভালো আছে। আর ওই সুদানের ওই ভদ্রলোকের সাথে উনি তার ফোন নাম্বারও দিয়েছিল, কিন্তু পরবর্তীতে ওই ফোন নাম্বার উনি মানে দেখতে পান যে ওটা আসলে পৃথিবীর, আমরা যে বিভিন্ন দেশের তো কান্ট্রি কোড থাকে ফোনে, দেখে যে পুরো ওয়ার্ল্ডের কোন দেশের কান্ট্রি কোডই ওইটা না। আসলে ওই লোকটি যে কে ছিলেন, কে কি ফোন নাম্বার দিল, আজও কিন্তু ওনার কাছে এটা রহস্যই রয়ে গেছে। কিন্তু সমাধান করে দিয়েছে। হ্যাঁ, সমাধান করে দিয়েছে। মানে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল রাসেল ভাই। এটাই ছিল রাসেল ভাই প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তির এফএম। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং যেরকম কথা দিয়েছিলাম সেরকমই সরাসরি চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে, তার ঘটনাটি শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন কি ভয়েস ঠিক আছে রাসেল ভাই? একদম পারফেক্ট পারফেক্ট। আচ্ছা, ওই আমি রাসেল ভাই বলতে চাচ্ছিলাম যে ঘটনায় ঘটনাকে টানে, মানে ঘটনায় মানুষকে টানে সত্যি। তো আমি ছোট্ট 1 মিনিট একটা সময় নিই। হচ্ছে যে আমার যে ট্রেনার সুলতান ভাই আর কি, তো সে আমাকে বলে যে আলিফ ভাই আপনি তো ভূত এফএমে যান, অনেক ঘটনায় শেয়ার করেন, আমি একটা ছোট্ট ঘটনা বলি। এই যে লোকজন বলে যে আমাদের ঘটনা, অনেকেই ঘটনা মানে হয় যে ভয় লাগে না বা শিহরণ জাগে না। তো তার কথা বলি, সে তার বাসাটা ছিল যে জায়গায়, সেখান থেকে কাছাকাছি শ্মশান ঘাট। তো সে যখন ক্রিকেট খেলতো, শ্মশান ঘাট থেকে প্রায় সময় মাথার খুলি চুল ধরে নিয়ে সে ফ্রেন্ডদেরকে ভয় দেখাতো। আচ্ছা। তো বলে যে আলিফ ভাই আপনি তো ভয়ের ঘটনাই বলেন, দেখেন আমার কত সাহস। একবার মাথা খুলি নিয়ে এসে ফ্রেন্ডদের সামনে নিয়ে আসতাম, এই দেখ মাথার খুলি, আর ও সব ভয় দৌড়ে পালাতো। তো শ্মশান ঘাটে যাওয়ার মতো সাহস কারো ছিল না, কিন্তু আমি শ্মশান ঘাটে বসে থাকতাম রাত ভরে। তো তার কথাটা ছোট করে বললাম যে আমার ঘটনা শুরু করার আগে অনেকে তো ভয় পায় না, ওনার সাহস দেখলে তো সেটাই অবাক হয়ে যাবে। সেটাই। যাই হোক, প্রথম ঘটনা রাসেল ভাই, এটা তো আমার প্রথম ঘটনা ছিল আপনাকে বলার। প্রথমে যাই, যে আঙ্কেলের কথা বলবো, উনিও আমার এক পরিচিত থেকেই পরিচিত। তার বাড়ি হচ্ছে জামালপুরে। আচ্ছা। তো সে খুব নামাজি ব্যক্তি ছিল, নিজে মাদ্রাসায় পড়তে পারেনি কিন্তু ছেলেকে মাদ্রাসায় পড়াবে। আচ্ছা। এরকম প্ল্যানিং করে ছেলে যখন 3য় পারা 3 পারা কোরআন শরীফ পুরা মুখস্থ, তখন সে মানে ওই মাদ্রাসা থেকে বন্ধ পায়, শীতকালীন বন্ধ। তো তার বোনের বাসা অনেকদিন ধরে যাওয়া ছিল না। তো তার বাসার থেকে ক্রস করার পরে, তার বাসা নদী ক্রস করে, নদী পার হওয়ার পরে তার বোনের বাড়ি যেতে হয়। তো নদীটা পার করার পরে বালুর রাস্তা, প্রায় 1 কিলোমিটার বালু পার হয়ে যেতে হতো, অনেক বালু। তো ওইটা ক্রস করার পরে জঙ্গল একটু পরে, তারপর 3টা বাড়ি ক্রস করার পর তার বোনের বাড়ি। তো হেঁটে যাওয়ার পথ, অনেকদিন আগের কথা, 10-15 বছর 20 বছর আগের কথা আজকে থেকে। তো হেঁটে যাওয়ার পথ অনেক, তখন রাস্তা সব মানুষজন ওই নদী ক্রস করার পরে বাড়ি পর্যন্ত হেঁটেই যাওয়া লাগতো। তেমন কোনো ওই পাওয়া যেত, রিক্সা টিক্সা একটা পাওয়া যেত, কিন্তু যেতে যেত না আর কি এত দূর পর্যন্ত। আর ঘাট পর্যন্ত বালু, তো কোনো ভেহিকেলও ছিল না। তো সে একদিন ডিসিশন নেয় যে ঠিক আছে তার বোনের বাড়ি যাবে। তো তার বোনের বাড়ি যাওয়ার আগে আমি আগে বলে দিই তার ঘটনা। তিনি হচ্ছে একজন রং মিস্ত্রি। রং মিস্ত্রি বলতে কি, তার হার্ডওয়্যারের দোকান আছে বাজারে, ওখানে রং বিক্রি করা হয়, আর ওই পিন টিন পেরেক টেরেক বিক্রি করে। আর এমনিতে সে মাঝে মধ্যে রং টং করার জন্য মানুষের বাড়ি যায় আর কি। তো তার বোনের বাড়িতে যায়, তো যেতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। নদী পার হওয়ার পরে ওই বালুর রাস্তা ক্রস করার পর 2-2.5 ঘন্টা সময় লাগে। সে তার বোনের বাড়িতে যায়, সারাদিন সারা রাত থাকে, সারাদিন থাকে।
তো সারাদিন থাকবার পরে এক সময় ডিসিশন নেয় যে তার বাড়িতে ব্যাক করতে হবে, যেহেতু 2-2.5 ঘন্টারই পথ। মানে বিকালবেলায় ডিসিশন নেয় যে চলে যাবে, কারণ তার দোকানে যে ছেলেটা ঘুমতো তার মা বড় অসুস্থ, তো তার প্রতিদিন বিকালবেলা ছাড়া সময় হয় না। তো সে বিকালবেলা এসে দোকানে বসতো। আর পরের দিন ছিল হাট, তাকে যেতে হতো যে হাট তো পরের দিন আমাকে যেতে হবে, পরের দিন আমি আগে চলে যাবো, আজকে আমি থাকবো না। তো সন্ধ্যার দিকে ওই চিরামুড়ি খেয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়ে বাসা থেকে, তার বোনের বাসা থেকে। আর বাচ্চাটা অনেকদিন ধরে ফুপির বাসা করছিল আর কি। তো সেই রাস্তা দিয়ে রওনা দিয়ে দেয়। তো মাগরিবের নামাজ পড়েই রওনা দেয়। নামাজ পড়ে রওনা দেওয়ার পথে একটা বাড়ি ক্রস করার পরে তার পা গুলা খুব অবশ্যই আসছে। তার কথা হচ্ছে যে ওই রাস্তাটা তো তার চেনা রাস্তা, আর এইটা তার বোনের শ্বশুর বাড়ি। বোনের বিয়ে হয়েছে 10-15 বছর, বহুবার আসা হয়েছে, কিন্তু এই 2.5 ঘন্টা 2 ঘন্টা পথ। তার বয়স তখন মানে খুব বেশি হলো 37 বড় জোর হলে। তো এত অল্প বয়সে হাঁটা চলাফেরা করে অভ্যস্ত, কিন্তু এই জায়গায় তার পাটা অসার হয়ে আসার কারণ কি? এরকম হঠাৎ করে পাটা, শীতকাল বলেছে যে অনেকক্ষণ ধরে হাঁটছি সকালবেলা, ওইটারই মনে হয় কোনো ইফেক্ট পড়লো কিনা। তো রাস্তার মাঝখানে তার খুব পানি পিপাসা লাগে। তো ছেলেও বলে, হ্যাঁ আমারও পানি পিপাসা লাগছে আব্বা, আমি পানি নিয়ে আসি, তুমি এখানে বসো। একটা বাড়ি ক্রস করার পর আচ্ছা, তো সে একটা গাছের নিচে বসে। তো তার হাতে টর্চ লাইট, একটা ব্যাগ, ওই কিছু পিঠা দিয়ে দিয়েছে তার বোন, সেই ব্যাগটা। আর তার ছেলে পানি আনতে যায়। তো রাসেল ভাই প্রায় দীর্ঘ আধা ঘন্টা সে ঘড়ির কাঁটা দেখে যে তখন 7টা 7:30 বাজে, কিন্তু 7টা না, 7:30 পৌনে 8টা বাজে, কিন্তু তখনও মানে ঈশার আজান নেয়। শীতকাল তো সন্ধ্যার দিকে, সন্ধ্যা হয় 5:30টার দিকে, তো ততক্ষণে ঈশার আজান দিয়ে দেওয়ার কথা, কিন্তু কোনো ঈশার আজান দেয় না। তো তিনি বলে যে কোনো আজানও ভেসে আসতেছে না, রাস্তাটা এত অদ্ভুত লাগতেছে। হঠাৎ করে তার ছেলেটা পানি নিয়ে আসে, বলে গেছিল আব্বা আমি পানি নিয়ে আসতেছি। তো পানিটা নিয়ে আসে, রাসেল বলে যে ডাব, অনেকে ডাব কেটে রাস্তায় ফেলে রাখেন, তো ওই ডাব করা জিনিসটা, ডাবের জিনিসটা পরিষ্কার করে পানি নিয়ে আসছে। তো বলে যে পানিটা খেলাম, তো উনি বলল যে আমি আমার লাইফে এত মজার পানি কখনো খাইনি, এত টেস্টি পানি। ওনার ভাগ্য হয় নাই কখনো সৌদি আরবে মানে জমজমের পানি খাওয়ার, কিন্তু এই পানিটা এত স্বাদ, মানে মনে হচ্ছে যে কোনো পবিত্র পানি, এটা এত টেস্টি। তো খাওয়ার পরে তার বলে যে আমি ওইটা খাওয়ার পরে মনে হচ্ছে যে আমি একদম শক্তি পেয়ে উঠলাম, মানে সে খুব চাঙ্গা হয়ে গেল যে এখন এতটা হাঁটতে হবে। তো রাস্তা এসে তার ছেলের হাত ধরে হাঁটা শুরু করলো। রাস্তা দিয়ে ওখানে আরো একটা বাড়ি ক্রস করার পরে তার ছেলের কান্না শুরু হলো। ছেলে কান্না করে বলছে আব্বা আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাওয়াও। তো গ্রামের বাড়ির রাত, তো রাসেল ভাই তখন ঘড়িতে প্রায় 9টা বাচ্চা অবস্থা, হাঁটার রাস্তা। তো তার কাছে একটু অবাকও লাগতে থাকে যে যেই রাস্তাটা ঘাটের থেকে 2 ঘন্টা লাগে, 5:30 পৌনে 6টায় রওনা দেওয়ার রাস্তা এখন 9টা বেজে গেছে, এখনো পর্যন্ত তিনি ওই বালুর রাস্তাটা দেখতে পাচ্ছে না। তার কাছে খুব অবাক লাগতে থাকে। আর ছেলেটার কান্নাটা এতই অদ্ভুত যে তার ছেলের কান্না তো তার মুখস্থ, এই ছেলেটার কান্নাটা এরকম কেন? কিন্তু তখন সময়টা তারকে খুবই বেশি তাড়া দেয় যে 10টার মধ্যে তো তাকে নৌকার ঘাটে থাকতে হবে, নদীর ওই নৌকার মাঝিগুলো চলে যায়, 10টার পরে আর থাকে না, তাকে সময়ও তাড়া দিচ্ছে। তো কিছুক্ষণ পর সে ওই বাচ্চাটাকে বকা টকা দিয়ে বলতে থাকে যে এই তুই এখন কাঁদিস না, বাড়িতে যে খাইছে বেশি দূরে নেই, বেশি কাঁদবে না, বেশি দূর না আর কি। তো কিছুক্ষণ পর সে 2টা বাড়ি ক্রস করার পরে দেখে যে বালুর রাস্তাটা চলে এসছে। তো ওখান থেকে 1 কিলোমিটার 1/2 কিলোমিটার দূরে আপনার ঘাট, কিন্তু ওই মুহূর্তে আজানটা ভেসে আসে, ঈশার নামাজের আজান। আর তার কাছে একটু অবাক লাগতে থাকে এইখানে আবার ঈশার নামাজের ওয়াক্ত এরকম কেন, 9টা বাজে, রাত 9টা, এত দেরিতে তো ঈশার নামাজের ওয়াক্ত হয়, মানে নামাজ আর আজান দেয় শীতের দিন, শীতকালে 7:30টার মধ্যে ঈশার নামাজের আজান দিয়ে দেয়। তার কাছে একটু অবাক লাগতে থাকে। তো দূরের থেকে দেখলো যে ওই মসজিদে খালি গলায় একটা আজান হলো এবং ওই মসজিদ থেকে একটা লোক বের হয়ে আসতেছে, চাঁদের আলো মোটামুটি দেখা যাচ্ছে, আর একটু হালকা টর্চও মেরেছে সে। তো মসজিদের কাছে যেতেই তার বাচ্চারা তার হাতটা ঝাড়া দিয়ে চলে গেল মসজিদের কাছে যাওয়ার পর সাথে সাথে। তো তিনি মনে করলেন ওই বাচ্চাটা তো মাদ্রাসাতেই পড়ে, ওরও তো নামাজ পড়ার অভ্যাস, ও মনে হয় একটু ওয়াশরুমের দিকে গেছে, এখানে এসে উজু করে এসে মসজিদে ঢুকবে। সে কি করলো, উজু করে দেখলো যে না, তার ছেলে তখনও আসছে না। সে মসজিদে ঢুকলো। তো মসজিদে ঢুকবার সময় মসজিদের যে হুজুরটা তাকে দেখে একটু মুচকি হাসি দিল, সুন্দর হাসি দিল, মনে হচ্ছে যে এই মসজিদে মনে হয় তিনি অনেকদিন পরে এই মসজিদে আর কোনো লোকজন আসেন এরকম আর কি। বা ওনার পিছনে একজন লোক, মানে উনি একা নামাজ পড়তে হতো, হয়তো একজন লোক পেয়েছে জন্য সে খুশি হয়েছে আর কিছু একটা। সে মসজিদের ভেতরে ঢোকার পরে সে সুন্নতের নামাজ পড়ে। নামাজ পড়ার পরে তিনি বারবার এই চারিদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে তার ছেলেটা কোথায়, কিন্তু তখনও ছেলেটা আসে নাই। তো হুজুর এসে জামাত দাঁড় করিয়ে দেয়।
আর মসজিদে কেউ নাই, উনি আর ওনার পেছনে একটা, উনি হুজুরের পেছনে, উনি হুজুর বলে ইকামত দেন, উনি ইকামত দেন, ইকামত দেওয়ার পর নামাজ দাঁড়িয়ে যায়। তো নামাজের মাঝখানে তো উনি হাত বাঁধা অবস্থায় মাথা নিচু করা, তো কিছুটা বুঝতে পারে, ওই কুপি জ্বলছিল মসজিদের ভিতরে, কিছুটা বুঝতে পারে তার পাশ দিয়ে দানব আকৃতির একটা মানুষ মনে হয় দাঁড়িয়ে আছে, তার থেকে অনেক লম্বা দানব আকৃতির একটা মানুষ, কিন্তু আবার একটা বুঝতে পারে কারণ তার পাশেই তো দাঁড়িয়েছে, কাতার ধরার জন্য তার পাশেই দাঁড়িয়েছে। তো নামাজ শেষ হয়, সালাম ফেরানোর সময় দেখে যে তার মতো একটা লোক, মানে তার মতো মানে কি, সাধারণ মানুষ, মানে তিনি যেভাবে বড় ভয় পেয়েছিল নামাজ পড়া অবস্থায় সেরকম না আর কি। কিন্তু তারপরও তিনি বারবার আশেপাশে ঘুরে ঘুরে তাকাচ্ছে যে তার ছেলেটা কোথায়, ছেলেটাকে খুঁজছে। তো মসজিদের হুজুর লাস্ট মোমেন্ট পর্যন্ত উনি বের হলো, তো মসজিদের হুজুরটা তার সাথে বের হয়, তো জিজ্ঞেস করতে থাকে আমার ছেলেটাকে দেখছেন? তো মসজিদের হুজুর কিছু বলবার আগেই চাপটে পিছন থেকে একটা মানুষ এসে তার পিছন দিয়ে ধরে, পা দিয়ে ধরে, পাটা সহ ধরে আর কি। তখন দেখে যে তার ছেলে জড়িয়ে ধরে আর কি, জড়িয়ে ধরে। তো দেখা যায় তার ছেলে চলে আসছে। কই ছিলি বাবা, এই বকা টকা দিচ্ছে। হুজুরটা খুব অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, এটা তিনি হুজুরের দিকে তাকানোর অবস্থায় দেখেন। তো চাঁদের আলো আস্তে আস্তে করে টর্চ মারি, সে মসজিদটা ক্রস করে সামনে এগিয়ে যাচ্ছিল। তো হুজুরটা, ভাইজান একটু দাঁড়ান, তিনি হুজুরটা একটু কাছে যায়। আপনি বলতেছিলেন আপনার ছেলে আসছে আর আপনার সাথে, কিন্তু আমি দূর থেকে আপনাকে আসতে দেখছি, আর এখানে কোনো বাচ্চা ছেলে গেলে আমি দেখি নাই। আপনার সাথে কোন বাচ্চা ছেলে আসলো? আমি তো দূর থেকে আপনাকে আসতে দেখছিলাম মসজিদে। ও মাই গড। উনি বলে, কি বলেন উল্টাপাল্টা কথাবার্তা, এই যে আমার ছেলে। তো হুজুর বলে যে আপনি কি অসুস্থ আছেন, পানি টানি কিছু খাবেন, দিব? আপনার সাথে তো আমি কাউকে দেখি না। উনি বলে ধুর মিয়া, উনি খুব রাগ হয়ে নৌকা ধরতে হবে, ঘাটের দিকে রওনাতে। তো ওনার কাছে হঠাৎ করে একটা জিনিস ক্লিক করে, ছেলেটার হুজুরটা কথাটা বললো, ছেলেটা হাত ধরে আছে, সে ভাইয়া সারাটা রাস্তা কিন্তু হাত ধরেই ছেলেটাকে নিয়ে আসছে। তাকানোর পরে দেখে যে ছেলেটার পা দুইটা মাটির সাথে লেগে নাই, উল্টা হয়ে আছে পাগুলো, লাগানো অবস্থা না, উল্টা হয়ে আছে পা দুটা। সে একটা ঝাড়া দেয়, হাতটা ঝেড়ে ওই যে পটলাটা ছিল, পিঠার পটলাটা ফেলে খালি টর্চ লাইটটা নিয়ে উল্টা রাস্তা যেদিক দিয়ে এসছে সেদিকে দৌড়তে, তার বোনের বাড়ির দিকে। তো বালুতে তো বেশি দৌড়ে দৌড়ানো যায় না, সে দৌড়াচ্ছে। ওই মুহূর্তে হুজুরটাকে সে আর মানে অন্য কিছু আর কিছু খেয়াল না করে সেই বাড়ির দিকে ব্যাক করছে। রাস্তার পথি মধ্যে ওই বারবার তার সামনে চলে আসছে ছেলেটা, বাবা আমাকে নিয়ে বানা বাসায়, আমার তো ক্ষুধা লাগছে। আবার দূরে যাচ্ছে, যখন জঙ্গলের ভিতরে ঢুকে মানে রাস্তার পথে ঢুকে গেল গাছ গাছালির মাঝখানে, তখনও সামনে দিয়ে আসছে, বাবা তুমি আমাকে নিবা না, আমার বাড়িতে আমার তো ক্ষুধা লাগছে। আবার দেখা যায় একটু সামনে গেলে গাছের উপরে, বাবা আমাকে নিবা না, আমার তো ক্ষুধা লাগছে। হঠাৎ করে তিনি টর্চ মেরে সামনে থমকে যায়, একটা ডেড বডি মতো পড়া একটা মানুষ শুয়ে আছে। মানুষটা মরে আছে না যে বেঁচে আছে জীবিত আছে ওইটা ওই মুহূর্তে তার খেয়াল ছিল না। সে কাছে টর্চ মেরে কাছে এসে দেখে যে এটা সেই হুজুরটা, যে হুজুরটা তার সাথে একটু আগে দেখা করেছিল মসজিদে, এটা সেই হুজুরটা শুয়ে আছে। এরপরে বলল যে আমার আর তখন কিছু মনে নাই, আমারটা মাথাটা ঘুরছিল, ঘুরতে ঘুরতে আমি মাটিতে পড়ে যাই, আমি ঘুমাই যাই। তো ঘুম ভাঙে, বা এই অজ্ঞান যেটা বলে আর কি। ঘুম ভাঙার পর তিনি দেখে যে সেই হুজুরটাই তাকে বাসায় নিয়ে এসছে। সকালবেলা তার বোন তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার বাচ্চারা কাঁদছে তার দিকে তাকিয়ে, তার ছেলেটা কান্না করছে। তো সে ঘুম থেকে ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর বলে যে আমি রাত্রেবেলা সারা রাত আমার ছেলেটারে নিয়ে হাঁটলাম, তাহলে এই ছেলেটা কে ছিল, আমার সাথে কি হলো? তখন এই হুজুরটা তারকে বলল যে আপনি পানিটা খান, নর্মাল হন। তার মাথার উপর কিছু পানি ছেটালো, সেটার উপর বলে যে আপনি যখন যাচ্ছিলেন আমি সকালবেলায় আপনার সম্বন্ধে বুঝে গেছি, আপনাকে দেখলাম যখন রাস্তায় পড়ে আছেন, আমি রাত্রেবেলা ভোরবেলা ফজরের নামাজের পর আমি তখনই বুঝছি যে আপনি আসলে রাত্রেবেলা বিপদে পড়েছিলেন। আর আপনি যে সারা বলছিলেন যে আপনার ছেলে, আমি আপনার সাথে কোনো মানুষজন দেখি নাই, আপনার সাথে কাউকে দেখি নাই, আপনি একা, আমি একা দেখছি আপনাকে, খালি আপনার হাতটা একটু ডান পাশে ছিল আর কি, ছড়ায় ছিল। তো পরবর্তী সময়ে সে বলে যে তাহলে কি ঘটেছিল? তো তার ওই বোনের বাসা থেকে সন্ধ্যার সময় বের হওয়ার সময় হয়তো কোনো জিনিস তার উপর আছর করে, বা কোনো জিনিস তাকে ভয় দেখাতে চায়, বা তার সাথে চলে। এটা আসে হচ্ছে তার বোনের বাসার ঠিক পিছনে 15 কদম পেছনে একটা মন্দির ছিল। ওই মন্দিরটা খুব রিসেন্টলি, ওই ঘটনার 2 বছর আগে ভেঙে ফেলা হয়। তো সেখান থেকে কিছু খারাপ জিনিস ওই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। ওই মুহূর্তে হয়তো বা তাকে স্যুট করেছে বা তার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে তারা, তো যার দরুন তাকে এই ঝামেলায় পড়তে হয়েছে। তাও পরবর্তী সময়ে সে ওই হুজুরের কাছে যে
আরো কিছু ইনফরমেশন নাই ব্যাপারে। ওই হুজুর বলেছে এই বাড়িটা বাঁধাই করা ছিল না, আর এই মুহূর্তে এই বাড়িটা বাঁধাই করা দরকার। তো ওই বাড়ির লোকজন মিলে সবাই কিছু চাঁদা টাদা উঠিয়ে হুজুরকে দিয়ে এই বাড়িটা পরে দখ করে ফেলে। ওকে, এবং যিনি ঘটনা বলেছেন তিনি তো মানে আমি জানি কে ঘটনাটা বলেছেন, তিনি একেবারেই ভুল বলার কথা না, তার মানে পুরো ঘটনাটা ঘটেছে তার সাথে, এবং কি অদ্ভুত একটা ঘটনা। আমরা চলে যাব আফনান ভাইয়ের কাছে এবং তার ঘটনা শুনে আসবো আমরা। আপনার নামটা তো আফনান ভাই আমি বলেই দিলাম, আমি ঘটনায় চলে যাই। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটি বলবো সেটি আমাদের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ঘটনা। তো রাজবাড়ী জেলার কালুখালীতে যে একটি মানে ওখানে একটা চর অঞ্চলে বিশাল একটা গ্রাম আছে, ওটার জায়গাটার নাম হচ্ছে হরিণবাড়িয়ার চর। ওটা পুরো রাজবাড়ী জেলার মানে পাশে যে পদ্মা নদী চলে গেছে, মানে পদ্মা নদী কেন্দ্রিক যে সবচেয়ে বড় চর সেটা হরিণবাড়িয়ার চর আর কি। আর আসলে ভাই আমাদের রাজবাড়ী জেলার যে ভৌত টিম ওরা অনেক কষ্ট করে ওই জায়গা থেকে ঘটনাটা কালেক্ট করে নিয়ে এসেছে আর কি। এই জন্য ওদেরকে আন্তরিকভাবে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আর কি। তো আসলে ভাই যে এই ঘটনাটা কিন্তু আসলে অনেকদিন আগের ঘটনা, এটা আমাদের মুক্তিযুদ্ধের আগের সময়ের ঘটনা ছিল এটা। তো এটা এখনো এই ঘটনাটি ওই এলাকায় বেশ মানে পরিচিত, অনেকের মুখে মুখে ঘটনাটি চলে আর কি। তো ওখানে ওই সময় একজন হুজুর ছিলেন। তো হুজুর উনি মসজিদে ইমামতিও করতেন, মাদ্রাসা শিক্ষকতা করতেন, এবং ওখানে ওনার ওই গ্রামে ওনার ব্যবসা বাণিজ্যও ছিল, মানে ওটা অবস্থাশালী ছিলেন আর কি। তো উনি মাদ্রাসা শিক্ষকতা এবং ইমামতি বাবদ কোনো টাকা পয়সাও নিতেন না, এবং উনি খুব ন্যায় বিচার করতেন। গ্রামের যে বিভিন্ন বিচার সালিশ যেগুলো হতো আর কি, অত্যন্ত ন্যায় বিচার করতেন, এবং অনেকেই ওনাকে বিভিন্ন সালিশে নিয়ে যেতেন আর কি। তো অনেক সময় দেখা যেত যে উনি ওই সালিশ শেষ করে বাসায় যেতে যেতে অনেক রাতও হয়ে যেত। তো ওনার বাড়িটা ছিল যে মেইন রাস্তাটা, সেখান থেকে আবার নেমে প্রায় আধা কিলোমিটার মানে ধান ক্ষেত পার হয়ে তারপর ওনার বাসায় যেতে হয়। তো একদিন উনি রাসেল ভাই আসছিলেন, হঠাৎ করে রাতের বেলা দেখলেন বেশ দাড়ি টুপি এবং জুব্বা পরা 3-4 জন লোক ওনার পথ আগলে ধরল। আচ্ছা, আগলে ধরে বলতেছে যে তুই এই পথ দিয়ে আর আসা যাওয়া করবি না। তো উনি তো রীতিমতো খুবই অবাক যে এইরকম দাড়িওয়ালা জুব্বা পরা লোক হঠাৎ করে তুই তুকারি বলে কথা শুরু করেছে। তো সে বেশ চমকে গেছে, তাদেরকে সে চেনেও না, কখনো দেখেও নেই। বলে যে এটা তো আমার বাড়িতে যাওয়ার পথ, তা আমি কেন এদিক দিয়ে যাবো না? বলে না, এদিক দিয়ে গেলে আমাদের অসুবিধা হয়, এদিক দিয়ে যাওয়া যাবে না। বলে তাহলে আমি যাবো কোন দিক দিয়ে? বলে যে এদিক দিয়ে যেতে পারবি না, এটা হলো কথা, কোন দিক দিয়ে যাবি আমরা জানি না। তো এক কথা দুই কথা বেশ কথা কাটাকাটি হয় তাদের সাথে। তখন বলে যে আমি এদিক দিয়েই যাবো, হুজুর বলে আমি এদিক দিয়েই যাবো, তোরা যা পারিস করিস, এটা আমার বাড়িতে যাওয়ার পথ, আমি তোদেরকে চিনি না, তোরা এই গ্রামেরও লোক না। তখন যাই হোক সে বাড়িতে চলে যায় এবং বাসায় যাওয়ার পর তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলে। আচ্ছা, তখন স্ত্রী বলে যে হয়তো এটা অস্বাভাবিক কিছু, কিন্তু উনি বলে যে অস্বাভাবিক কিছু হলেও আল্লাহ তাআলার রহমত আমার উপর আছে, কোরআনের আয়াত পড়ে আমি ফু দিব, কোনো সমস্যা নেই। রাসূল ভাই উনি যখন তারপরও প্রতিনিয়ত ওই পথ দিয়ে উনি বাড়িতে যাচ্ছিলেন, একদিন একটা বিচার শেষ করে সালিশ শেষ করে আসার পর রাত প্রায় 2টো বেজে যায়। উনি আবার যখন রাস্তায় যাচ্ছিলেন হঠাৎ দেখলেন ঠিক ওই যে ওরকম জুব্বা পরা মানে শত শত লোক ওনার চারদিক থেকে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলে ওনাকে মেরেই ফেলবে এরকম একটা অবস্থা। তখন উনি দোয়া দুরূদ পড়তে থাকেন। যখন তারা খুব কাছে চলে এসেছে এমন একটা অবস্থায় হঠাৎ উনি দেখেন যে পূর্ব দিকের আকাশ থেকে মানে বিশাল আকৃতির একটা মানুষের মতো উড়ে উড়ে আসছে, এবং ওটা যখন ওর কাছে চলে আসে তখন ওই যে আশেপাশে রাসেল ভাই যত ওই লোকরা তাকে অ্যাটাক করতে এসেছিল দেখেন মুহূর্তের মধ্যে তারা হাওয়া হয়ে গেছে, এবং যখন হাওয়া হয়ে গেছে সব, এবং ওই জিনিসটাও আবার পূর্ব দিক থেকে এসেছিল ঘুরে আবার পূর্ব দিকে চলে যায়। মনে হচ্ছে তাকে বাঁচানোর জন্যই সেটা এসেছিল, কিন্তু তার সাথে কোনো কথা বলে নাই, হুজুরের সাথে কোনো কথা বলেনি। উনি বাসায় চলে যান, বাসায় যে ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন যে এই ঘটনা, পূর্ব দিক থেকে এরকম একটা জিনিস আসলো, আমি তো বুঝতে পারি নাই এটা কি, আমার সাথে কথাও বললো না, আমাকে বাঁচিয়ে চলে গেল। তো রাসেল ভাই তো উনি ওই দিন রাত্রে ঘুমিয়ে পড়েন। এর ঠিক 2 দিন পরে রাসেল ভাই উনি রাত্রেবেলা আর একটা সালিশ থেকে ফিরে আসার পথে উনি আর বাড়িতে ফেরেন নাই। সকালবেলা খুব হই হট্টগোল শোনা যায়। তো ওনার স্ত্রী মানে ওনার কাছে খবর আসে যে নদীর পাড়ে ওই হুজুরের ডেড বডি পড়ে আছে। রাসেল ভাই ওনার মানে ধর থেকে মাথাটা বিচ্ছিন্ন ছিল, শরীর থেকে হাত বিচ্ছিন্ন, এবং পায়ের হাঁটু 2 পায়ের হাঁটু থেকে পা বিচ্ছিন্ন ছিল, এবং এটা বিক্ষিপ্ত আকারে ছড়িয়েছিল। তো ওনার মতো এরকম একজন ভালো লোকের মৃত্যুতে মানে সারা গ্রামে শোকের ছায়া নেমে আসে,
এবং এত মর্মান্তিক একটা মৃত্যু, এটা কেউ মেনে নিতে পারছিলেন না। এখন সবাই বলে যে হুজুর রাতবেলাতে একা একা ফেরে তো মনে হয় তাকে জিনে মেরে ফেলেছে, এরকম একটা কথা। তার স্ত্রীও বলে যে হ্যাঁ এরকমের কিছু সমস্যা হচ্ছিল, হয়তোবা জিনে মেরে ফেলেছে, এরকম একটা কথা হয়। এখন তাকে তো রাসূল ভাই দাফন করতে হবে। এখন সমস্যাটা যেটা সৃষ্টি হয়েছিল ভাই, ওই গ্রামে একটা কবরস্থান ছিল, ওই কবরস্থানে কবর দেওয়ার কিছু নিয়ম কানুন ছিল। সেই নিয়ম কানুন হচ্ছে যে যাকে কবর দেওয়া হবে তাকে নামাজি হতে হবে, এবং কোনো অপমৃত্যু যদি কারো হয় তাকে ওই কবরস্থানে কবরস্থ করা যাবে না, কেউ যদি সুইসাইড করে এই ধরনের। তো এই জন্য ওই কবরস্থানটা সবার কাছে খুব মানে নামকরা একটা কবরস্থান ছিল 10 গ্রামের মধ্যে। এখন আসলে ভাই ওই গ্রামের 3 জন ব্যক্তি, খুব প্রভাবশালী ব্যক্তি, এনারা একটা ভেটো দিয়ে বসেন যে এই হুজুরের যেহেতু অপমৃত্যু হয়েছে, সুতরাং ওনার লাশটা এখানে দাফন করা যাবে না। তখন আবার একটা গ্রুপ বলে যে ওনাকে তো হত্যা করা হয়েছে, উনি তার ইচ্ছা করে মারা যান নাই বা সুইসাইড করেন নাই, সুতরাং এখানে কবর দিলে সমস্যা কি? বলে না, এটা হোক সেটাই, কিন্তু এটা অপমৃত্যু, এখানে আমরা দাফন করতে দেব না। আসলে ভাই ওই 3 জন ব্যক্তি ওনাদেরকে একটা বিচারে মানে ইফটিজিং এর অপরাধে দোষী সাব্যস্ত করে তাদেরকে কিন্তু পুলিশে ধরিয়ে দিয়েছিল ওই হুজুরি, মানে একটা বিচারে। এই জন্য ওনার প্রতি তারা খুব ক্ষিপ্ত ছিল। তো ওনারা যখন এই ধরনের বিষয়ে বাদ সাধেন, তখন প্রভাবশালী হওয়ার কারণে ওই হুজুরকে কিন্তু ওই কবরস্থানে দাফন করা যায় নাই। ওনাকে একটা মানে বাঁশঝাড়ের কাছে একটা সাদামাটা জায়গায় ওনাকে কবর দিয়ে আসা হয়। কবর দিয়ে আসার পরে মানে বেশ কয়েকদিন স্বাভাবিকভাবেই চলতে থাকে রাসূল ভাই। এর কয়েকদিন পরে একটা ঘটনা ঘটে, সেটা হলো যে ওই যে 3 জন রাসূল ভাই ওই যে ভেটো দিয়েছিল, এদের একজনের লাশ পাওয়া যায়। সেটা হচ্ছে যে একটা গাছের সাথে ঝুলন্ত অবস্থায়, মনে হয় সুইসাইড করেছে। কিন্তু লাশটা এত উঁচুতে ছিল, এটা বিশ্বাস করাই কষ্ট যে একটা মানুষ এত উপরে উঠে গাছে মানে সুইসাইড করতে পারে। তো সবাই চিন্তা করেছে এটা নর্মাল সুইসাইড। যাই হোক, এর কয়েকদিন পর রাসূল ভাই ওই 3 জনের আর একজন ব্যক্তি, ওনারও ঠিক একই রকম ভাবে মানে তার দেহটা মানে ওনারও মৃত্যু ঘটে। তো গ্রামে কিন্তু একটা মানে একটা ভয় চলে আসে, না জানি মানে আবার কোন একে তো হুজুরকে মেরেছে, মানে তাকেও সবাই ধারণা যে জিনে মেরেছে, এরকম একটা ধারণা ছিল। আবার তাদের মৃত্যু নিশ্চয়ই এটা গ্রামের জিনের আসর পড়েছে, এরকম একটা বিষয় চারদিকে। অনেকে রাত্রেবেলা বাসা থেকে বেরোনোই বন্ধ করে দেয় ভয়ে। যাই হোক রাসূল ভাই, তো এখন আবার অনেকেই নাকি ওই হুজুরকে মানে বিভিন্ন জায়গায় দেখতো রাতের বেলা, এটাও একটা ব্যাপার হয়ে গেছিল আর কি, একটা রোমার ছড়িয়ে গিয়েছিল। তো সর্বশেষ যে ঘটনাটি ঘটে, আমরা কিন্তু রাসূল ভাই জানি না যে ওই 2 জনের মৃত্যু আসলে কিভাবে হয়েছিল, এটা কিন্তু কেউ জানে না। কিন্তু তৃতীয় যেই ব্যক্তি, ওই যে যিনি ভেটো দিয়েছেন, উনি একদিন রাতের বেলা ওনার দরজায় মানে নক করার শব্দ শুনছিলেন। তিনি যখন দরজাটা খোলেন তখন দেখেন যে বিশাল দেহী একজন ব্যক্তি দাঁড়ানো, এবং কোনো কথা ছাড়াই ওই লোকটার মানে গালে প্রচন্ড জোরে একটা চর বসিয়ে দেন, এবং উনি সেন্সলেস হয়ে পড়ে যান ওই লোকটা। এবং রাসূল ভাই এরপর থেকে ওই ব্যক্তি, উনি একমাত্র ব্যক্তি যিনি জীবিত ছিলেন, এবং উনি যতদিন জীবিত ছিলেন উনি আধা পাগল অবস্থায় ছিলেন, এবং ওনার ঘাটটা বাঁকা ছিল। তারপরে রাসূল ভাই এরপরে আরেকটা যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে যে গ্রামের লোকজন একটা সিদ্ধান্ত নেয় যে হুজুরকে ওখানে যে দাফন করা হয়েছে ওইভাবে দাফন করাটা ঠিক হয় না, আমরা তার লাশটা আবার উঠিয়ে আমরা আবার কবরস্থানে কবরস্থ করব। গ্রামের কয়েকটা কুচক্রী লোকের কারণে তাকে ওইখানে কবর দেওয়া হয়েছে। এই ওনার কবর দেওয়ার আসলে কয়েক মাস অতিবাহিত কিন্তু হয়ে গিয়েছিল। তখন সবাই সিদ্ধান্ত নেয় হ্যাঁ তাকে কবর থেকে তুলে আবার যথাযথ মর্যাদায় আবার তাকে অন্য জায়গায় সমাহিত করা হবে। সবাই রাসূল ভাই কবর খোঁড়ার জন্য রেডি। হঠাৎ করে দেখে পূর্ব দিক থেকে একটা লোক চিৎকার করতে করতে আসছে যে এই তোমরা দাঁড়াও, তোমরা কেউ ওই কবর খুঁড়বা না, ওটা আমি খুঁড়বো। তো সবাই অবাক হয়ে যায়, ওই লোককে কেউ কখনো দেখেও নাই, ওই গ্রামেরও সে লোক না। দেখে যে বিশাল লম্বা দাড়িওয়ালা মানে হুজুর মতো একজন লোক, হাতে একটা কোদাল নিয়ে এসছে, এবং উনি গিয়ে কবর খোঁড়া শুরু করেছে। তো কবর খোঁড়া শুরু করে রাসূল ভাই দেখে যে যেমন 1-1.5 মাস হয়ে গেছে, ওই হুজুরের লাশটা কিন্তু একদম অবিকৃত ছিল, যদিও সেটা মানে বিচ্ছিন্ন ছিল তার দেহ থেকে, কিন্তু মানে শরীর কোনো অংশ পচে নাই, মনে হয় মাত্র তাকে দাফন করা হয়েছে, মানে একটু তার শরীরে পছন্দ ধরে নাই। যাই হোক, ওই যে ব্যক্তিটা যিনি কবরটা খুললেন, উনি কবর থেকে লাশটা তুলে নিয়ে আসেন, এবং পরবর্তী যে নতুন করে যে কবরটা, সেটা ওই ব্যক্তি উনি একাই খুঁড়েছিলেন। খোঁড়ার পরে উনি বললেন যে এনার জানাজা আমি পড়াবো। তখন সবাই তার পিছনে জানাজায় দাঁড়িয়ে গেল। জানাজায় দাঁড়ানোর পরে ওই লোকটি আবার যেই পূর্ব দিক থেকে এসেছিলেন পূর্ব দিকে চলে গেল। এরপরে রাসূল ভাই ওই গ্রামে
এই ধরনের কোনো ঘটনা বা হত্যার ঘটনা, এই ধরনের ঘটনা ঘটে নাই। কিন্তু রাসেল ভাই ওই যে লোকটা, ওই লোকটা যে কে ছিল, এই যে দুইটা মৃত্যু হলো, বা হুজুরের মৃত্যু কি মানুষে হত্যা করেছে না জিনে হত্যা করেছে, তারপর ওই দুইজনের মৃত্যু এটা কি কোনো মানুষে হত্যা করে তারা সুইসাইড করেছে না জিনে মেরেছে, এটা কিন্তু আসলে আজও এই গ্রামে কিন্তু ভিন্ন ধরনের মতামত পাওয়া যায়, আজও রহস্য হয়ে আছে সেটা। ধন্যবাদ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আমাদের নতুন অতিথিরা আছে, তাদেরকে নিয়ে আসতে হবে আমাদের, এবং তারপরে আমরা আপনাদের মেসেজ এবং কমেন্টগুলো পড়বো। চলে যাচ্ছে এটা ছোট্ট বিরতিতে। থ্যাংক ইউ সো মাচ আপনান ভাই এবং ডক্টর আলিফকে। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Bhoot FM, the night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে, এবং সেই সাথে আমরা চলে যাব আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, আমি বাংলামোটর থেকে এসেছি। আচ্ছা ভাইয়া, আজকে আমি যে স্টোরিটা শেয়ার করব এটা আমার সাথে ঘটে যাওয়া। আমি এখন এসএসসির ক্যান্ডিডেট। সো ঘটনাটা ঘটতে আরো 2 বছর আগে আমার দাদা বাড়ি ঝিনাইদহে, এবং সেখানেই ঘটেছে। আমার দাদা বাড়ি ঝিনাইদহে মির্জাপুর গ্রামে, এবং প্রত্যেক বছর আমরা বিভিন্ন ঈদ এবং বিভিন্ন অকেশন হয়, এই সময় আমরা ফ্যামিলি সহই আমার দাদা বাড়িতে যাই। তো একবার ঈদকে উদ্দেশ্য করে আমরা রওনা হই কয়েকদিন আগে। তো আমাদের পৌঁছাতে প্রায় রাত 2টো মতো বেজে যায়। তো রাত 2টো মতো যখন বেজে গেছে, তো স্বাভাবিক সবাই অনেক টায়ার্ড। আমার মা, বাবা, আমার ছোট ভাই রাফসান অনেক টায়ার্ড ছিল। তো আমার মা আমাকে কোনো মতে রুম পর্যন্ত দিয়ে বলে, রায়ান আমি ঘুমাতে চলে যাচ্ছি। তো এবং কিছুক্ষণের মধ্যে দেখলাম সবাই ঘুমিয়ে পড়ে। তো রাসেল ভাইয়া বলে দেই, আমার ওই টাইমে আমার পরীক্ষার রেজাল্টটা আমার আশানুরূপ না হওয়ার কারণে মনটা অনেক খারাপ ছিল। তো হয়তো ডিপ্রেশন বা হতাশার মধ্যে অনেক বেশি ভুগছিলাম। তো ভাবলাম যে বাইরে বেশ বাতাস এবং প্রায় 2:30টার মতো বেজে গেছে, তো হয়তো আমার বাইরে যে কিছুক্ষণ বাতাসে গান শুনলে হয়তো ভালো লাগতে পারে। তো ভাইয়া, প্রথমে আমরা একটু বিবরণ দিয়ে নিই। আমার বাড়িটা হলো জয়েন্ট ফ্যামিলি একটা বাড়ি, যেখানে অনেকেই মানে আমার অনেক দাদারা একসাথে আছেন। এবং আমি বলে রাখি, আমার আপন দাদা 2004 সালে মারা গিয়েছেন। তো এবং বাড়ি থেকে একটু দূরে একটা বট গাছ আছে। তো সেই বটগাছকে সবাই বটতলা বলে ডাকে, যেহেতু সেটা নিচে একটু বসার জায়গা আছে। এবং তার ঠিক ডান দিকে একটু হয়তো 1 মিনিট হেঁটে গেলে একটা কবরস্থান, এবং তার ঠিক পাশে ঈদগাহ। তো ভাইয়া, আমি ভাবলাম বাড়ির কেউ তো জানে না যে আমি বাইরে আসছি, তো হয়তো আমি একটু মানে ওই বটতলার উদ্দেশ্যে একটু রওনা হই, সেখানে যেয়ে কিছুক্ষণ বাতাসের মধ্যে গান শুনলে ভালো লাগতে পারে। তো ভাই, আমার স্পষ্ট মনে আছে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে বটতলার ওইখানে গেলাম, যে ওই বটতলা যেখানে বসার জায়গা, সেখানে বসে গান শুনছিলাম। তো যেহেতু রাসেল ভাইয়া বেশ দেরি হয়ে গেছে, তো ভাবলাম একটু মানে যেহেতু অনেক রাত, তো ঘুম স্বাভাবিক আসে হালকা, আমি একটু চোখ লেগে যায় আমার। তো রাসেল ভাই, আমার এখন হঠাৎ করে স্পষ্ট মনে হচ্ছে যে আমি ঠিক মানে কি বলবো, যে আমি যখন চোখটা খুলি তখন আমি নিজেকে খুঁজে পাই ওই যে কবরস্থানের পাশে যেই ঈদগার বিবরণটা দিয়েছিলাম, সেই ঈদগার একটা পিলারের উপরে আমি নিজেকে খুঁজে পাই। তো আমি ভাবলাম হয়তো বা ইদানিং সবকিছু ভুলে যাচ্ছি মন খারাপ থাকার কারণে, হয়তো এরকম হতে পারে যে আমি হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। তো হইতে পারে যে হাঁটতে হাঁটতে চলে আসার কারণে আমার মনে নেই যে আমি এখানে চলে আসছি। তো রাসেল ভাই, আমি মনে করি যে আমার এখন বাসায় যাওয়া উচিত। এই মনে করে আমি হলো বাসার উদ্দেশ্যে রওনা হই। তো বাড়িতে যেতে হলে ওই কবরস্থানটাকে ক্রস করা লাগবে, যেহেতু আমি ঈদগাতে। তো কবরস্থানকে ক্রস করতে যেতেই ওইখানে একটা হলো গেট টাইপের আছে। তো সেখানে দেখি, যেহেতু পূর্ণিমার আলোতে সবকিছু দেখা যাচ্ছে, চাঁদের আলোতে দেখি যে একটা সাদা বড় জুব্বা পরা একজন লোক, দাড়িওয়ালা, উনি দাঁড়িয়ে রয়েছেন। উনি আমাকে দেখতেই বলেন, রায়ান আমাকে চিনতে পেরেছো? আমি বললাম, জি, মানে আমি আপনাকে চিনতে পারলাম না। তখন উনি বললেন, আমি তোমার দাদার ফ্রেন্ড ছিলাম, তুমি এবার তোমার দাদার সাথে দেখা করনি?
তোমার দাদা যে তোমার জন্য ওয়েট করছেন। এবং ভাইয়া আশ্চর্যের বিষয়, উনি হলো কবরস্থানের দিকে দেখিয়ে আমাকে বলেন যে ওই যে যাও তোমার দাদার সাথে দেখা করে আসো। আমি তখন ভাইয়া বেশ ভয় পেয়ে যাই এবং দৌড়ে বাসার উদ্দেশ্যে রওনা হই এবং দৌড় দিই, যে বাড়িতে দরজা আটকে দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি। এবং পর 2 দিন রাসেল ভাইয়া কোনো আমার সাথে তেমন সমস্যা হয়নি। তবে 2 দিন পরে হঠাৎ একজন লোক, তখন আমি বাড়িতে ছিলাম না, এটা বাড়ির মানে বাকি মেম্বার্সরা আমাকে বলেছেন যে হঠাৎ করে একজন লোক এসে বলে, রায়ান কোথায়? রায়ান নেই, আমার যে রায়ানকে একটু দরকার ছিল। তখন সবাই বলে না, রায়ান বাইরে গেছে, তবে আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। তখন উনি বলে আমি বাইরের একজন, রায়ানকে একটু দরকার ছিল। তো উনি একটা ব্যাগ দিয়ে যান আমার দাদির হাতে, বলে যে এই ব্যাগটা কেউ খুলবে না, অনলি রায়ান এটা খুলবে। তো তখন হচ্ছে আমার দাদিরা আমাকে আসার পরে বলে যে রায়ান এরকম একজন লোক এসেছিল, উনি তো বললেন যে উনি তোমাকে মানে উনিও অনেক খুঁজছিলেন তোমাকে, তো এবং তোমার জন্য এই ব্যাগটা দিয়ে গেছেন। রাসেল ভাই আজব বিষয় হলো, আমাকে বাইনি ওই গ্রামের তেমন কেউই চেনেন না, অনলি আমার বাবার নাম অনুযায়ী যে মাওনা রশিদের ছেলে গ্রামে এসেছে এরকম ভাবে। তো বাইনি চেনে না একজন অপরিচিত লোক, যাকে আমার কোনো দাদারাই চেনেন না, উনি হঠাৎ করে এসে এইভাবে মানে আমাকে চাওয়া, এটা মানে অনেকটা অবাকজনক। তো এরপরে রাসেল ভাইয়া ওই আমি প্যাকেটটা খুলি, প্যাকেটটার ভেতরে আমি অল্প একটু গুড় এবং একটা হলো মানে কি বলবো, একটা পুরানো কাগজে লেখা এবার দেখা করতে এলে না। তখন আমি বেশ ভাইয়া রাসেল ভাইয়া বেশ ভয় পেয়ে যাই এবং ওই দিনকার কাহিনীটা আমার বেশ মনে উঠতে থাকে। সাথে সাথে আমি করি কি, ওই কাগজটা ছিঁড়ে ফেলি এবং গুড়টা আমি বাইরে ছুঁড়ে ফেলে দেই। এবং রাসেল ভাইয়া ওই দিন আমার বেশ জ্বর চলে আসে এবং ঠিক তার পরের দিন ছিল ঈদ। এবং আমাদের ওইদিকে একটা রুলস আছে যে ঈদের নামাজ শেষ করে যারা সেই কবরস্থানে আছেন তো তাদের কবরটা জিয়ারত করবেন সবাই। তো রাসেল ভাইয়া রুলস অনুযায়ী সবাই গেলেন কবরস্থানে। আমার যেহেতু অনেক জ্বর আসছেন আমি বলেছি, তো আমার যেহেতু অনেক জ্বর, তখন আমি চিন্তা করলাম আমার এখন কবরস্থানটা না জিয়ারত করে আমি আগে বাসায় যাই একটু রেস্ট নেই। তো আমি বাবাকে বলি যে বাবা আমি বাসায় যাচ্ছি বলে আমি বাড়িতে চলে আসি। এবং তখন ভাইয়া রাত্রেবেলা তেমন কিছুই হয়নি। তখন রাত্রেবেলা দরজায় তিনবার আমাকে হলো কেউ একজন টোকা দেয় আমার দরজায় এবং 3 বার বলে যে রায়ান বাইরে এসো। তখন আমি বলি, আমি তখন ভাইয়া বেশ ভয় পেয়ে যাই এবং তখন আবার কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করি। তো যখন ভাইয়া আমি হলো ঘুমিয়ে যাই, তখন আমি হলো মানে স্বপ্নে দেখতে থাকি আমার দাদা আমাকে আবার বলছেন যে রায়ান তুমি কি এবার আমার উপর কোনো রাগ করেছো? আমি কি কোনো দোষ করেছিলাম? তুমি যে এবার আমার সাথে দেখা করতে এলে না। তো রাসেল ভাইয়া এবার হলো তখন আমি মানে অনেক বেশি আকারে একটু ভয় পেয়ে যাই এবং তখন আমি আমার মানে সকাল হতেই একটা হুজুরের কাছে যাই। তো হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বলেন যে মানে এটা তেমন কোনো ব্যাপার না। তবে রাসেল ভাই একটা জিনিস বলে রাখি, আমার এটা জানি না এটা আমার মনের কল্পনা কিনা, আমি হলো প্রত্যেকবারই যখন বাড়িতে যাই তখন কিছু হলেই কোনো কজ হলেই আমি দাদার কবরের ওখানে যেয়ে নিজে মনে মনে কথা বলতে স্টার্ট করি যে হয়তো কেউ বকা দিয়েছে, আমি হয়তো তখন মনে মনেই বলছি যে দাদা আপনি জানেন এরকম এরকম কেউ একজন আমাকে বকা দিয়েছে। তখন আবার মনে মনেই অ্যান্সার পেয়ে যায়। তো এরকম হুজুর বললেন যে এটা তেমন কোনো বিষয় না, আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি, তুমি তাবিজটা পরে রাখো এবং হলো আমি মানে এটা যতদিন ইচ্ছা তুমি রাখতে পারো, আর তুমি একটা কাজ করবে, তুমি তোমার দাদার কবরের পাশে যাবে এবং যে এই সূরাগুলো পড়বে এবং একটু জিয়ারত করে আসবে, তারপরে দেখবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এবং ভাইয়া আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, তেমন কোনো প্রবলেম হচ্ছে না। এন্ড এভরিওয়ান, নেক্সট ডে যেহেতু আমার এসএসসি পরীক্ষা, সো প্লিজ প্রে ফর মি। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। নামটা আগে শুননি। আসসালামু আলাইকুম লিসেনার, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমার নাম হাসানুল বান্না হিমু, আমি এসেছি গ্রিন রোড থেকে। তো রাসেল ভাই আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার কাকুর সাথে ঘটে যাওয়া বেশ কয়েক বছর আগের ঘটনা। তো আমার কাকু তখন ভার্সিটিতে পড়তো। তো উনি ভার্সিটির পরীক্ষা শেষে বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছে বেশ কিছুদিন ধরে।
তো সবাই মিলে সিদ্ধান্ত হলো রাসেল ভাই যে যশোরে যাবে। তো ট্রেনে করে সকালবেলা যশোরে যাওয়ার পরে যশোরে পৌঁছাইতে রাসেল ভাই সন্ধ্যা হয়ে যায়। তো তখন তারপরে সেখান থেকে তারা হোটেলে যাওয়ার জন্য একটা ভ্যান গাড়ি জাতীয় কিছু একটা নিয়ে রাখে। তো নিয়ে তখন রাসেল ভাই হোটেলের দিকে রওনা দেয়। তো হোটেলের দিকে যাওয়ার সময় যেটা তারা লক্ষ্য করে যে গ্রামের প্রকৃতিটা অনেক শান্ত, নিরিবিলি, মানে একটা ভৌতিক একটা আভাস পাওয়া যায়। তো তারা যখন ফাইনালি হোটেলে পৌঁছালো তখন রাত 10টার মতো বাজে। তো সবাই ফ্রি হয়ে, সবাই সারাদিন জার্নি করার পরে অনেক ক্লান্ত। তো সবাই ওই দিন খুব ডিনার শেষে খুব দ্রুতই ঘুমিয়ে পড়েছিল। তো ঘুমানোর পরে হঠাৎ করে আমার কাকু রাত 3টার সময় একটা আত্মচিৎকার বলা চলে না, করুণ কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজটাকে সাধারণ কান্নার আওয়াজ বলা যায় না, মানে অদ্ভুত একটা কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। তো তখন রাসেল ভাই কাকু খুবই ভয় পায়। ভয় পেয়ে তিনি তার সমস্ত শরীরটা নিথর হয়ে যায়। তখন কিন্তু তিনি এতটাই ভয় পায় যে কাউকে ডাকার শক্তি তার থাকে না। তো সেই রাতে আর ঘুমাইতে পারে না। তো পরের দিন উঠে বন্ধুদেরকে বলে যে দোস্ত, এরকম হয়েছিল কালকে রাত্রে, কি তোরা এরকম কিছু শুনছিলি? আমি তো এরকম শুনছি এই ব্যাপার। কিন্তু কাকুর বন্ধুরা বললো না, আমরা তো এরকম কিছু শুনি নাই, তুই হয়তো ক্লান্ত ছিলি, খারাপ কোনো স্বপ্ন টপ্ন হয়তো দেখেছিস। তো আমার কাকু বললো না, স্বপ্ন হইতে পারে না, আমি স্পষ্ট শুনেছি, আমার মনে আছে। তখন আমার ঘড়িতে 3টে বেজেছিল, আমার স্পষ্ট মনে আছে সেই কান্নার আওয়াজ আমি শুনেছি। তো বন্ধুরা সেই সময় কাকুকে খুবই তাচ্ছিল্য করতেছিল, হাসি তামাশা করতেছিল। তো আমার কাকু বলল যে তোরা যদি শুনতিস সেই কান্নার আওয়াজ তাইলে আর এরকম করতিস না। তো তখন বন্ধুরা বলল যে ঠিক আছে, তাহলে আজকে আমরা শুনবো এই কান্নার আওয়াজ। তো পরের দিন ওই দিন রাত্রে রাসেল ভাই সবাই মিলে জেগেছিল। তো রাত 3টার সময় আবার সেই কান্নার আওয়াজ শুরু হলো। করুন সেই কান্নার আওয়াজ শুনে রাসেল ভাই সবাই চুপ, একদম মানে সবাই ভয়ে একদম কাতর হয়ে গেছে, কেউ কোনো কথা বলতে পারতেছে না। আমার কাকুর এক বন্ধু জানালা দিয়ে মুখ বাইরে দিয়ে দেখার চেষ্টা করলো যে ঘটনাটা কি, আওয়াজটা কোথা থেকে আসতেছে। তো কিছুই দেখতে পেল না, কারণ অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। তো সেভাবেই সারাটা রাত কেটে গেল, সবার মধ্যে অস্থির একটা ভয় কাজ করতেছিল। তো তারপরে রাসেল ভাই সকালবেলা যখন হয়ে গেল তখন তারা জানালা দিয়ে দেখলো যে বাইরে আসলে কোথা থেকে আসছিল। কিন্তু রাসেল ভাই আজব করা বিষয় হচ্ছে সেখানে কিছুই ছিল না, একদম মানে ফাঁকা জমি। তারা তখন অবাক হয়ে গেল যে আসলে তাহলে এই কান্নার আওয়াজ রাতে কিভাবে আসলো, কোথা থেকে আসলো। তো তখন সেই মুহূর্তে একজন হোটেলের একটা কর্মচারী আসে, উনি একটু বৃদ্ধ। তো উনি রুম পরিষ্কার করে চলে যাওয়ার সময় আমার কাকু জিজ্ঞেস করলো যে চাচা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, যদি কিছু মনে না করেন। তো উনি বললো আচ্ছা ঠিক আছে করেন, সমস্যা নাই। তো আমার কাকু এই ঘটনাটা খুলে বললো, 2 দিনের ঘটনাটা। তো এটা শুনে চাচার মানে কিছুটা ভয় পেয়ে গেল, ওনার মুখটা শুকনা হয়ে গেল। তো উনি বলল যে সরি, আমি আপনাদের এই ব্যাপারে কিছু বলতে পারবো না। তো তখন আমার কাকু আর বন্ধুরা বললো যে কেন, কি কোনো সমস্যা, কি হয়েছে আমাদের বলবেন না কেন? তো তখন এইভাবে জোরাজোরি করার পরে উনি রাজি হইল। তো তারপরে রাসেল ভাই উনি ওনার কাহিনী যেভাবে বললো সেভাবে আমি বলবো। উনি বলল যে অনেকদিন আগের কথা, এখানে এই হোটেল ছিল না, তখন এখানে একতলা একটা বিল্ডিং ছিল। সেই বিল্ডিং এ কিছু মানুষজন থাকতো, কিন্তু তাদের খোঁজ খবর কেউ রাখতো না, কারণ আশেপাশে আর কোনো বাড়ি ছিল না। আর এই একতলা বিল্ডিংটা ছিল লোকালয় থেকে অনেক দূরে, এখানে কৃষকের জমি ছাড়া আর কিছুই ছিল না। তো তারা কি করতো রাসেল ভাই, তারা কিশোরী মেয়েদেরকে ধরে ধরে নিয়ে এসে ওইখানে জ্বলন্ত আগুনে পোড়াতো, আর এবং তারা সেই কান্নার আওয়াজ শুনে করুণ অট্টহাসিতে ফেটে পড়তো, তারা আনন্দ পেত এটাতে। তো রাসেল ভাই তারপরে একদিন এক কৃষক এটা দেখতে পেয়ে গ্রামবাসীদেরকে জানানোর পর গ্রামবাসীরা এসে দেখে যে আসলেই সত্যি। তো তারপরে তারা একদিন বাইরে থেকে সেই ঘরের দরজা সিটকিনি দিয়ে কেরোসিন দিয়ে রাসেল ভাই সেই ঘরটাকে জ্বালিয়ে দেয়। তো তারপরে ভিতর থেকে তাদের সেই লোকগুলোর করুণ আত্মচিৎকার ভেসে আসতে থাকে, কিন্তু গ্রামবাসীদের তখন আর কিছুই করার ছিল না। তারা সেই ঘটনার পরে বাড়িটাকে অভিশপ্ত বাড়ি বলে ঘোষণা করে দেয়। তারপর থেকে রাসেল ভাই এই মাঝে মধ্যে সেই বাড়ি ছিল না, তারপরে আস্তে আস্তে এখানে লোকালয় করতে থাকে, কিন্তু মাঝে মধ্যে সেই করুণ কান্নার আওয়াজ শুনতে পায়। তো রাসেল ভাই তারপর থেকে আমার কাকু আর তার বন্ধুরা পরের দিন চলে আসে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনার ঘটনার জন্য।